বলছি একটা লিনিয়ার পারবে না। আমি ছেড়ে দিলাম, আমি চলে আসছি অঙ্কে। ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করে একটা অঙ্ক করেছে। অঙ্ক পরীক্ষাতে কিভাবে আসবে এখানে আমাকে যদি বলো তোমরা, আমি বলতে পারবো না এখন এখান থেকে অঙ্ক কিভাবে আসবে, কিন্তু অঙ্কগুলো জেনে রাখতে হবে এখানে আমার। একটা এক্সাম্পল বলছে আলফা 1, আলফা 2 আর আলফা 3 দেখতে পাচ্ছ সবাই ভেক্টর তিনটে। বলছে সো দ্যাট দ্য সেট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। খুব সহজ তো, ডিপেন্ডেন্ট দেখানো। কেউ ডিপেন্ডেন্ট দেখাবো সহজে কিভাবে দেখাবো? সব থেকে সহজ ডিটারমিনেন্টের উপায় ডট ভ্যালু আর যেত ডিটারমিনেন্টের not equal to 0. সহজ কথা, একদম ডিটারমিনেন্ট করো। আগের দিনের অঙ্কে দেখেছি, সেখান থেকে শিখছি। তাহলে 1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু প্লাস 0। তাহলে কি therefore the set is LD, linearly dependent। কিন্তু ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করতে গেলে এইরকম শুধু ডিপেন্ডেন্ট বলে দেবে না, ওখানে ডিলিশন থিওরেম ইউজ করতে হবে। তাহলে ডিলিশন থিওরেম ইউজ করতে গেলে কি কোনো একটাকে বাকি দিয়ে লিনিয়ার কম্বিনেশন দিয়ে লেখার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করছে ওরা, আগে ওই রিলেশন কনসিডার করছে C1 আলফা 1 C2 আলফা 2। আমি যদি শুধু বলতে এলডি দেখাও তাহলে ওখানেই শেষ করে দিতাম, কিন্তু যেহেতু আমাকে ডিলিশন থিওরেম ইউজ করতে বলছে তাহলে আমার ডিটারমিনেন্টের গিয়ে কাজ নেই, আমাকে কি করতে হচ্ছে, একটা রিলেশন কনসিডার করতে হচ্ছে। তো এখান থেকে ওরা কি পাচ্ছে, C1 1 2 0, C2 3 -1 1, বুঝতে পারছো তো সবাই? সেকেন্ড ভেক্টর C3 থার্ড ভেক্টর 4 1 1, থিটা মানে তিনটে 0। তাহলে প্রথম কম্পোনেন্ট কি হচ্ছে C1 3C2 4C3, সেকেন্ড কম্পোনেন্ট 2C1 -C2 C3, তারপরে 0C1 C2 প্লাস C3, এদিকটা কি তিনটে 0। তাহলে কি পাচ্ছ, C1 প্লাস 3C2 প্লাস 4C3, তার তলায় লিখি 2C1 -C2 প্লাস C3 = 0 আর একটা থার্ড ইকুয়েশন পাচ্ছ 0C1 C2 প্লাস C3। তো এখান থেকে তুমি যে কোনোটা ভাবে C1 C2 এটাও 0 পাচ্ছ। তো এখান থেকে দেখো তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, বা এখান থেকে C1 C2 সরিয়ে করে দাও, দেখো C2 = কত পাচ্ছ, C2 = মাইনাস C3, C2 = পাচ্ছ -C3। তাহলে তুমি এটা কোনো একটা বসাও, এটা ধরো বসাচ্ছ, তাহলে বসাচ্ছ 2C1 C2 এর মান বসাচ্ছ -C3, তাহলে প্লাস C3 হয়ে গেল, C3 হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে C1 = -C3। তাহলে C1 এর মান যা, C2 এর মানও তাই, কি মান C3। তুমি ধরলে K এর মান 1 নাও, এই রিলেশন পাচ্ছ, সলভ করতে পারছো না পুরোপুরি। K এর মান 1 নাও, K এর মান 1 নিলে কি হবে, C1 = 1, C2 = 1 আর C3 = -1। তাহলে রিলেশন কি পাচ্ছ, তুমি যে রিলেশন ধরেছিলে রিলেশনটা কি ছিল, এই রিলেশন। তাহলে C1 এর জায়গায় 1, C2 এর জায়গায় 1, C3 এর জায়গায় -1 বসাচ্ছ। তাহলে কি পাবে, আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 = থিটা। এইবার তুমি যে এই এক্সপ্রেশন লিখছো ডিলিশন থিওরেমে, ওখানে ওরা দেখিয়েছিল, ওরা কিভাবে দেখিয়েছিল, ওরা, আমরা তো থিওরেমে প্রুফ পড়িনি, ওরা দেখিয়েছিল যাকে রেখে বাকিদের এক্সপ্রেস করছো, যাকে রেখে মানে কোন একটাকে বাম দিকে রেখে বাকিগুলোকে বাকিগুলো দিয়ে এক্সপ্রেস করছো। যেমন এখানে আলফা 3 ধরো, তুমি ভাবো, যদি ভাবো আলফা 3 সমান আলফা 1 1 আলফা 1 প্লাস 1 আলফা 2, তাহলে কি আলফা 3 কে বাকিদের দিয়ে লিখতে পারছো, তাহলে এইরকম করে ওরা দেখিয়েছিল যে এরকম যদি হয় তাহলে সেটটাকে এই আলফা 3 কে ডিলিট করা যাবে। তাহলে আলফা 1 আলফা 2 এটা যদি কি, তাহলে এইটা যে সেটকে করছে, এই সেটটার নাম কি, এলএস। তো এই সেটটা জেনারেট করছে, তার নাম কি, এর নাম যদি এস দেয় তাহলে এটা এলএস। তাহলে এলএস কে জেনারেট করছে, এই আবার জেনারেট করছে, মানে ওইটা যদি এস হয়, এটা যদি এস নাম দাও, তাহলে এই ওই এলএস যা দেবে, আর এই যে যদি এর নাম দাও S1, তাহলে LS1 ও যা হবে, এ যা তৈরি করবে লিনিয়ার কম্বিনেশন নিলে যা পাওয়া যাবে, ওই এস এর নিলেও তাই পাওয়া যাবে। তো দেখো S1 টা এস এর সাবসেট। তাহলে কাকে ডিলিট করলে, আলফা 3 কে। এই ডিলিশনটা তুমি কাদের করতে পারবে, এখানে আমি যেমন কাকে করলাম, আলফা 3 কে, ঠিক আছে। এবার আমি আলফা 1 কে কি করতে পারতাম না, হ্যাঁ করা যাবে।
আমি যাদের লিখতে পারছি আলফা ওয়ানকেও লিখতে পারছি বাকিদের দুটো দিয়ে, আমি আলফা ওয়ানকে লিখতে কোনো অসুবিধা কোথায়? আমার আলফা ওয়ানকে যদি চাই লিখতে, আলফা ওয়ানকে লিখতে পারবো। তাহলে আমি ওটা না করে যদি আমি মনে করি আলফা ওয়ানকে লিখবো, তাহলে মাইনাস আলফা টু প্লাস আলফা থ্রি, অসুবিধা কোথায়? তাহলে আমি যদি এই সেটটাকে নেই, এস টু সেটটাকে নেই, কি দিয়ে নিলাম? আলফা টু আর আলফা থ্রি, কাকে ডিলিট করলাম? আলফা ওয়ানকে। তাহলে সেটাও তাই হবে, তাহলে এল এস টু সমানও এল এস দেবে। মানে মেন সেটটা যে ভেক্টর স্পেস জেনারেট করছিল, মানে সি ওয়ান, মানে এক কথায় সি ওয়ান আলফা ওয়ান, সি টু আলফা টু, সি থ্রি আলফা থ্রির যে কালেকশন, এই যে সি ওয়ান সি টু যদি ভ্যারি করাও, এদের যে কালেকশন, এই সি ওয়ান আলফা টু, সি থ্রি আলফা থ্রি, এদের কালেকশন একই, এদের ভেক্টর গুলো দিয়ে, এদের দিয়ে জেনারেট করবে যে ভেক্টর স্পেস, সেটাও একই হবে। তাহলে ডিলিশন থিওরেম কাদের ডিলিট করা যাবে? যাদেরকে বাকিদের দিয়ে লিখতে পারছো। এখানে একটা অন্য এক্সাম্পল হলে একটু ভালো হতো, যাই হোক আমার মাথায় এখন তো নেই, আমি বেসিস ডাইমেনশনে চলে গেলাম, ডিলিশন থিওরেম ছেড়ে আমি এবার বেসিস ডাইমেনশন কি, আগে বেসিসটা শুনি। না, ডিলিশন থিওরেমের অঙ্ক কি বললাম, কিরকম টাইপের করতে পারে? কিরকম টাইপের করতে পারে আমি সেটা বলতে পারলাম না, আমি তোমাদের দেখতে বললাম কি এরকম ধরনের অঙ্ক দিয়ে এটা করলাম। আমি কিরকম পড়তে পারে তার কোনো ইয়ে নেই আমার, মানে আমি ভাবতে পারছি না ঠিক, শুধু জানিয়ে রাখলাম অঙ্কগুলো বুঝে রাখো। ঠিক আছে। ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। ভি বলছে কি লিখলাম, ভি বলছে ভিটা কি, ভি ইজ ফাইনাইটলি, আমাদের যা অঙ্ক বেশিরভাগই ফাইনাইটলি জেনারেটেড। এই কথাটার অর্থ কি? জেনারেটিং সেটটা ফাইনাইট। এই কথার অর্থ হচ্ছে জেনারেটিং সেটটা ফাইনাইট, তার মানে কি? আরো যদি ক্লিয়ার করে বলি, এস একটা ফাইনাইট সেট পাওয়া যাবে, যাতে করে কিভাবে দেয়ার এক্সিস্ট এস ফাইনাইট সেট, কি হবে? ভির ভেতরে একটা ফাইনাইট সেট পাওয়া যাবে, যাতে করে এল এস ইকুয়াল টু ভি হবে। ধরো এস এর তিনটে মেম্বার আছে আলফা বিটা গামা, তাহলে কি ভির যে কোনো মেম্বারকে কিভাবে লেখা যাবে? সি ওয়ান আলফা, সি টু আলফা থ্রি, এই সি টু বিটা, সি থ্রি গামা। কিন্তু এস সেটটা কেমন হবে? ফাইনাইট। এস সেটটা ফাইনাইট, 1 কোটি মেম্বার থাকতে পারে, 5 কোটি থাকতে পারে, 100 কোটি থাকতে পারে, কিন্তু ইনফাইনাইট মেম্বার নেই। তাহলে আমরা যে অঙ্কগুলো করছি সব আমরা জানি আগে থেকে, যে সব ফাইনাইট ডাইমেনশনে আমরা করবো। তা তাহলে ফাইনাইট এ হলো ফাইনাইট জেনারেটিং, এ হলো কি ফাইনাইট জেনারেটিং, মানে কি একটা সেট পাওয়া যাবে এস, যেটা ফাইনাইট সেট, সেই ফাইনাইট সেটটা কি করবে? এল এস ইকুয়াল টু ভি দেবে। এবার বেসিস কাকে বলছো? বেসিস তাকেই বলছো যে এস যদি একটা সেট পাওয়া যায়, এস সেটটা কিরকম? এস সেটের ক্যারেক্টার কি? এস হচ্ছে 1 নম্বর কি, এস ইজ এল আই। বুঝতে পারছো সবাই এল আই কথার অর্থ কি? এস সেটটা কিরকম? এল আই, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর কি করবে এস? কি করবে এস? জেনারেটস ভি। এই কথাটা যদি আবার ঘুরিয়ে বলি কি হবে? এল এস ইকুয়াল টু, মানে ওই কথাটা এস জেনারেটস ভি না বলে যদি বলি এল এস ইকুয়াল টু ভি, তাহলে দুটো কথা মিলিয়ে, মানে দুটো কথা একই হবে। এস জেনারেটস ভি যা, এল এস ইকুয়াল টু ভি একই কথা। তাহলে এই দুটো যে স্যাটিসফাই করে, কোন দুটো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে, আর ভি কে জেনারেট করবে। ভি কে জেনারেট করা মানে কি? ভি যে কোনো মেম্বার নিলেই এস এর মেম্বার দিয়ে লেখা যাবে, এস এর যে মেম্বার থাকবে তাদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে লেখা যাবে। যদি করতে পারো তাহলে এস সেটটা লিনিয়ার হবে কি, দেন এস বিকাম এ বেসিস। তাহলে এসটা তখন কি হবে? এস সেট হবে, এই এসটা হবে কি একটা বেসিস হবে ভেক্টর স্পেস, যদি এস এর এই দুটো ক্যারেক্টার থাকে। এবার বলছে যে কোনো ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেসের একটা অন্তত বেসিস থাকবে, দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। তাহলে যে কোনো ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেসের বেসিস থাকবে। ইনফাইনাইটের জন্য কি সেটা আমি বলছি না, কারণ থিওরেম বলিনি এখনো। ফাইনাইটের জন্য থাকবে, ঠিক আছে? যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর, ফাইনাইটলি জেনারেটেড মানে যে ভেক্টর স্পেসকে কোনো ফাইনাইট সংখ্যক মেম্বার দিয়ে জেনারেট করা যায়, এরকম এস এল এস ইকুয়াল টু ভি, যেখানে এসটা ফাইনাইট, এরকম দিয়ে জেনারেট করা যায়, তাহলে সেই ভেক্টর স্পেসের কি একটা বেসিস থাকবে। ওরা দুটো কেস দেখিয়েছে, যদি থিটাও হয় তাও ফাই ওর বেসিস হয়ে যাবে। যদি ভি ইকুয়াল টু নাল ভেক্টর হয়, নাল ভেক্টর স্পেসের কি হবে? ফাই। মনে রাখবে কিন্তু কেস টু তে দরকার আলাদা করে দাগ দিয়ে রাখো,
নাল ভি ইকুয়াল টু থিটা, নাল ভেক্টর স্পেস, নাল ভেক্টর স্পেস কি হবে, ফাইটা হবে বেসিস। বেসিস মানে কি তাহলে মাথায় ঢুকেছে? বেসিস মানে দুটো কিন্তু ক্যারেক্টার, কিন্তু আমরা একটুখানি পরে পড়বো, এই দুটো আমাদের চেক করতে হবে না, যে কোনো একটা চেক করলে হয়ে যাবে। এইবার আসছি বেসিসের এক্সাম্পল। দেখো বলছে R2 আমরা জানি, R2 কে আমরা জানি, R2 মেম্বার গুলো কারা? ডাবল টু টু টাপেল, তাই তো, দুখানা করে রিয়েল নাম্বার সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে লিখলে সেগুলো R2 মেম্বার হয়। R2 মেম্বার হবে বলছি এই একটা সেট ই, এই সেটটা বলছে বেসিস। নাম কি দিচ্ছে? এপসাইলন 1, ভেক্টরটার নাম কি? এপসাইলন 1 1 0, আর আরেকজনের নাম দিচ্ছে এপসাইলন 2। ভালো করে দেখো, এগুলো কিন্তু সোজা, সব জানো তোমরা, তাও আরেকবার বলছি। এপসাইলন 1 আর এপসাইলন 2 এরা কি করছে? R2 বেসিস ফর্ম করছে। কেন? তাহলে বেসিস ফর্ম করতে গেলে কি দেখা উচিত আমার? ফার্স্ট কি দেখা উচিত? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখা উচিত, তাই তো? এই তো লেখা আছে বোর্ডে, দেখতে পাচ্ছ এস ইস এল আই, তো এল আই কিনা দেখে দেখে বোঝা যাচ্ছে না? এপসাইলন 1 কে কিছু দিয়ে গুণ করলে এপসাইলন 2 তে পৌঁছতে পারবে? যাই দিয়ে গুণ করো না কেন, এর প্রথম কম্পোনেন্ট নন জিরো, ওর প্রথম কম্পোনেন্ট জিরো, তাহলে কোনো কিছু দিয়ে গুণ করে দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট চেক করা তো বলেছিলাম একটুখানি আগে, খুব সহজ উপায়। দুটো ভেক্টর চেক করে কি একটাকে আর একটা দিয়ে কিছু গুণ করে যাওয়া যাচ্ছে কিনা, যাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি? এটুকু সি হচ্ছে ইজ এল আই। দ্বিতীয় কাজ কি? R2 মেম্বার গুলোকে কি ই দিয়ে লেখা যাচ্ছে, ই দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে, তবে তো এলএস এল অফ ই ইকুয়াল টু R2 হবে। কি এল অফ ই ইকুয়াল টু R2 হচ্ছে? মানে কি, এসে R2 র কোনোটা মেম্বার নিচ্ছে, ধরো R2 একটা মেম্বার মানে কি, ধরো যাই, তার নাম দিচ্ছ যাই ইকুয়াল টু কত, ধরো এবি, কোথেকে নিচ্ছ? R2 থেকে নিচ্ছ, তাহলে এই যাইকে কি লিখতে পারছো এপসাইলন আর এপসাইলন টু লিনিয়ার কম্বিনেশন লিখতে পারছো? তাহলে যাই ইকুয়াল টু ধরি এবি, দেখো লেখা যাচ্ছে, কারণ এ কি লেখা যাচ্ছে এটা দেখো তো, কি দেখলে? যাই কোথায় ঢুকে গেল? যাই বিলংস টু লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার, কার লিনিয়ার কম্বিনেশন? ই এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশনে ঢুকে গেল। তাহলে কি যাই নিলে R2 থেকে, তাহলে R2 হলো কার সাবসেট? এল ইজ সাবসেট, আর এলই তো অলওয়েজ R2 এর ভিতরেই আছে, R2 এর বাইরে যাবে নাকি? এলির মেম্বার সব R2 এর মেম্বার হবে, তাহলে দুটো মিলিয়ে বলতে পারি এল ইকুয়াল টু, দেখো জায়গাটা খুব ভালো করে দেখো জায়গাটা, তাহলে যে কোনো একটা আরবিট্রারি মেম্বারকে ওই এপসাইলন আর এপসাইলন টু লিনিয়ার কম্বিনেশন দিয়ে, বলো তুমি একটা যে কোনো মেম্বার বলো 2, -3, তাহলে 2 ইন্টু এপসাইলন আর -3 ইন্টু এপসাইলন 2, যা বলবে, তাহলে এটা কি হয়ে যাবে? একটা বেসিস হয়ে যাবে, কারণ একদিকেই বোঝাচ্ছে এলআই, আর এখন দেখলাম জেনারেট করছে। এটা 1 নম্বর। তাহলে 1 আর 2 থেকে বলতে পারছি কি ই ইজ এ বেসিস ফর R2, ঠিক আছে? আর এই বেসিসটার নাম কি? এই বেসিসটার নাম হচ্ছে, বলা হয় কি, দিস বেসিস ইজ কল্ড A standard basis. ঠিক আছে? ঠিক একইভাবে এবার প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বেসিস ওরা লিখে দিয়েছে, দেখো R2, R3, R4, Rn এর। তাহলে আমরা ধারণা পেয়ে গেলাম কিভাবে করেছে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এইভাবে দেখাবে, ঠিক আছে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানো তো খুব সহজ, তিনটে ভেক্টর দিলে কি হবে, যদি এটাই যদি আমার তিনটে ওর জন্য হতো, তাহলে ডেট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে শুধু ডেট ভ্যালু ক্যালকুলেট করলে হয়ে যেত।
জিরো ডেট ভ্যালু ডেট তো জানি আমরা কত, ডেটটা কি কি ম্যাট্রিক্স আসবে, এই যদি ডেট তৈরি করি আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আসবে না? এই যদি ম্যাট্রিক্স তৈরি করি ডিটারমিনেন্ট তৈরি করি কার আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আসবে, তাহলে ডেট ভ্যালু সহজেই পেয়ে যাবো। ডেট ভ্যালু কত 1 হবে, এর দিকে যদি করি 1 0 0 0 1 0 0 0 1 এর ডেট হলো তোমার নট ইকুয়াল টু 0, তাহলে কি এটা ই সেটটা কি ই ইজ এলআই, 1 নম্বর হয়ে গেল। আর 2 নম্বর কি জেনারেট করা, তাহলে কি এটা মেম্বার নিতে হবে যাইকে কেমন দেখতে হবে, এ বি সি বিলংস টু R3, যাইকে লিখতে পারবো না a ইন্টু 1 0 0 প্লাস বি ইন্টু 0 1 0 সি ইন্টু 0 0 1, তাহলে a এপসাইলন 1 b এপসাইলন 2 c এপসাইলন 3, তাহলে কি যে কোনো মেম্বার নিলে তুমি এপসাইলন এপসাইলন 2 এপসাইলন 3 দিয়ে লিখতে পারছো, তাহলে লিনিয়ার কম্বিনেশন লিখতে পারছো। তাহলে এই দুটো মিলে কি একটা বেসিস হয়ে যাবে, তাহলে স্ট্যান্ডার্ড বেসিস, তাহলে আর এর স্ট্যান্ডার্ড বেসিস হবে। এগুলো তো না গেল স্ট্যান্ডার্ড বেসিস। তারপরে অঙ্কটা বলছে কি, তারপরে অঙ্কটা বুঝতে পারছো না, ওটা পড়ো তো দেখি নিজেরা। সেটা তো ভয় লাগে স্যার, কি করবো আমি, তুমি মাথায় আসছে না, মানে এসএসসি থেকে বলছে তুমি করে দাও, এসএসসি থেকে বলছে তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হবে না, তো হয়তো ম্যাক্সিমাম তোমার ইয়ে হতে পারে, মানে ক্যান্ডিডেট ক্যান্সেল হবে না, তোমার এক্সপেরিয়েন্সের মার্কসটা পরে বাদ দিতে পারে, কিন্তু ক্যান্ডিডেটটা ক্যান্সেল হবে না, তাই বলতে চাইছি। হ্যাঁ পাস করলে তো ভেরিফিকেশন করবে তো। হ্যাঁ হ্যাঁ, ভেরিফিকেশন যখন করবে তখন বললো যে তখন ওই তোমার ইয়ের এক্সপেরিয়েন্সের নাম্বারটা বাদ দিতে পারে। এগুলো তো স্ট্যান্ডার্ড বেস ছিল, চেক করা খুব সহজ ছিল এগুলো। এখন যে ওয়ার্কটা এক্সাম্পলটা আছে 100% পাবো না। স্যার আমি যে 3টে ভেক্টর দিয়েছে, ভেক্টরগুলো কেমন, ডেপুটেশন করতাম, হ্যাঁ সেই স্কুল থেকে আমাকে টিচার আইডি পাঠিয়েছে, কি করবো ওটা? এর নাম দিলাম আমি আলফা 1, যেখানে ডেপুটেশন করতাম সেখান থেকে। দু বছর না, 8 থেকে 9 মাস। আলফা 2 আলফা 3, তাই এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করা খুব সহজ। 0 1 1 1 0 1 অল 1 0, তাই তো ক্যালকুলেশন করলে কিছু একটা ভ্যালু আসবে। ও আসছে মনে হয়, Yes, ওইটা ওই আইডি দিলে তো ওই স্কুলের ইনফরমেশন দিতে পারে। আচ্ছা আরেকটা জিনিস বলছি স্যার, this is linearly independent, খুব সহজে চেক করলাম। 1 নম্বর কাজটা হয়ে গেল। 2 নম্বর কাজ কি, মানে এক্সপেরিয়েন্স শো করতে গেলে আচ্ছা কার বেসিস দেখাতে বলেছে, এক্সট্রা কার বেসিস কিনা চেক করতে বলেছে বা প্রমাণ করতে বলেছে, কার জন্য চেক করতে বলেছে, R3. R3। তাহলে R3 যে কোনো মেম্বার কি এস এর মেম্বার দিয়ে লেখা যাচ্ছে, এস এর মেম্বারের সেকেন্ড পয়েন্ট কি, প্রথম লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলে আমরা খুব সহজে বুঝে গেছি। এখন কি R3 কোনো মেম্বারকে কি এস এর মেম্বারে দিয়ে লেখা যাচ্ছে, এস এর মেম্বার গুলো লিনিয়ার কম্বিনেশন, তাহলে R3 এর মেম্বার কেমন দেখতে হয়, R3 এর মেম্বার কেমন দেখতে, R3 এর মেম্বার এবিসি টাইপ দেখতে হয়, তাহলে তার নাম দিলাম যাই ভেক্টর। কি 3টা এবিসি সমান হতে পারে, আলাদা হতে পারে, দুজন সমান হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, জিরো হতে পারে, যা খুশি হতে পারে এবিসি ভ্যালু, এবিসি গুলো রিয়েল নাম্বার। তাহলে আমার এখন টার্গেট কি, যাইকে আলফা 1 আলফা 2 আর আলফা 3 লিনিয়ার কম্বিনেশন দিয়ে লেখার চেষ্টা। এই যাইকে কিভাবে লেখার চেষ্টা করছি, যে R1 আলফা 1 R2 আলফা 2 R3 আলফা 3, যেখানে R1 R2 R3 কি রিয়েল নাম্বার, তো লিনিয়ার কম্বিনেশন, তো তাহলে কোএফিসিয়েন্ট গুলো কি রিয়েল নাম্বার হবে। তাহলে এইভাবে আমার লেখার উদ্দেশ্য, লিখতে পারছি কিনা দেখার। তাহলে বাম দিকটা ক্যালকুলেট করি, বাম দিকটা কত, এবিসি, আর ডান দিকটা আলফা, দেখো আলফা আলফা মানে 0 1 1,
তাহলে আলফা মানে 0 1 1 মানে প্রথমটা হচ্ছে 0 R1, তারপরে R2, তারপর R3। আমি কিভাবে বলছি এই মানগুলো? আলফা 1 আলফা 2 আলফা 3 এই যে ডিটারমিনেন্ট দেখে দেখে বুঝতে পারছি যে আলফা 1 কত, আলফা 1 মানে 0 1 1, আলফা 2 মানে 1 0 1, আলফা 3 মানে 0 1 1, ঠিক আছে? দিতে এই 1 হবে 1 0 এখানে, কিন্তু দিতে পরেরটা কি হবে? R1 প্লাস R3, পরেরটা কি হবে? R1 প্লাস R2, ঠিক আছে? তার প্রথমটা এই জিরোটা রাখলাম না, তাহলে এইরকম দেখতে হবে। তাহলে তুমি যেটা পাচ্ছ দেখো, তুমি যেটা পাচ্ছ R2 প্লাস R3, আমি লিখি 0 R1 0 R1 সমান পাচ্ছ A, আর কি পাচ্ছ? R1 0 R2 1 R3 ইকুয়াল টু B, কি পাচ্ছ? R1 প্লাস R2 প্লাস 0 R3 ইকুয়াল টু C। তাহলে এর কোএফিসিয়েন্ট ডিটারমাইন করলে কি হবে? এর কোএফিসিয়েন্ট ডিটারমাইন করলে সেই একই জিনিস আসছে না? 0 1 1 1 0 1 1 1 1, এই 1 1 0, এর ভ্যালু কত? এর ভ্যালু 2। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশন ভাবতে পারি, এটা সিস্টেমের ভেরিয়েবল কারা? তিনটে ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম কি? R1 R2 আর R3। কি এটা সিস্টেম অফ ইকুয়েশন? এটা কি তৈরি করেছে? এটা সিস্টেম অফ ইকুয়েশন। স্যার আমি তো ওটাই বুঝতে পারছি না, মানে কি করলে বাতিল হবে না, মানে আমি তো সেটাই বুঝতে পারছি না। সিস্টেম অফ ইকুয়েশন তৈরি করেছে, ঠিক আছে? দেবো এক্সপ্লেনেশন দেবো? সিস্টেম অফ ইকুয়েশনে তিনখানা ভেরিয়েবল R1 R2 R3 আর তিনখানা ইকুয়েশনও আছে। তা এই ইকুয়েশনের ক্রামার রুল কি বলেছে? ক্রামার রুল বলেছে যে ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে কখন? তারপরে ইউনিক সলিউশন কখন থাকবে? যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়। তার মানে কি এর সলিউশন আছে? সলিউশন আছে মানে কি? R1 এর একটা রিয়েল ভ্যালু আছে, R1 এর একটা একটা রিয়েল ভ্যালু ফেস ইন্টারভিউ আমি দিলাম, আছে, R2 মানেও একটা রিয়েল ভ্যালু আছে, R3 মানে একটা। আমার বক্তব্য আমার এক্সপেরিয়েন্সের নাম্বারটা বাদ দিয়ে দিই, কিন্তু আমাকে এর জন্য চাকরি থেকে বাদ না দেয়। এক্সিস্ট করে না এরকম নয়। R1 R2 R3 এদের ভ্যালু কি তুমি পাবে, সে 0 হোক 1 হোক 2 হোক 5 হোক -10 হোক 20/30 হোক √2 হোক, কিন্তু রিয়েল নাম্বার হবে। তাহলে পাবে, সলভ করলে বেরোবে R1 R2 R3 মান পাবে, এরকম না যে সলভ করাই যাবে না, এরকম নয়, বা সলভ করলে অনেক মান পাবে তাও বলছে না, একটাই মান পাবে। তার মানে কি তুমি যাইকে লিখতে পারছো কিভাবে? তাহলে যাইকে লিখতে পারবে এরকম R1 এর ভ্যালু পাবে, মানে কি R1 এর ভ্যালু ধরো, আমি বললাম R1 এর ভ্যালু ধরো K1, এটা ভ্যালু ধরলাম K2, এর নম্বর K3, তাহলে যাইকে কিভাবে লিখতে পারছো? K1 আলফা 1 K2 আলফা 2 K3 আলফা 3। তাহলে কি যাই ছিল এই R1 R2 R3 মান পেয়ে গেছি, তাহলে মান বসিয়ে দিয়েছি K1 K2 K3। তাহলে যাই কি দেখতে পারলাম? যাইকে কি কিভাবে লিখতে পারলাম? যাই ইজ এ লিনিয়ার কম্বিনেশন, যাই ইজ এ ফর্ম ফিলআপের ওখানেই তো দিতে হচ্ছে এক্সপেরিয়েন্সটা। কাদের লিনিয়ার কম্বিনেশন? লিনিয়ার কম্বিনেশন মানে কি ভেক্টর গুলোর আগে যে কোনো একটা রিয়েল নাম্বার থাকবে, আইডি ছাড়াও নিয়ে মানে রিয়েল ভেক্টরস পেলে। যাই ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 আলফা 3। তার মানে যাই কোথায় গেল? যাই গেল এস সেটের এলএসএ। কার এলএসএ? যে এস আমাদের দেওয়া আলফা 1 আলফা 2, এস মানে কি? এস মানে আলফা 1। আচ্ছা আচ্ছা বলো তোমরা, এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারোর কোনো কনফিউশন আছে? এটাই কিন্তু বেসিস দেখানোর মানে মেন ধাপ। এবার বেসিস আমরা অনেক সহজে দেখাবো, এর থেকে এত কিছু আমাদের করতে হবে না পরে কি। ওই কিন্তু যে বেসিক আপনি বিষয়টা বললেন বুঝতে না পেরেছো? প্রথমে, বলো। বলছি আপনি যে বেসিকের অঙ্কটা করলেন ওটা যে মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, হুম নট ইকুয়াল টু 0 ডেট ভ্যালু, তাহলে আমরা এইটা আর হুম। ফালতু কেন চেক করব? এটাও তো নট না না ইকুয়াল টু 0ই হবে। না না, সেটা নট ইকুয়াল টু 0 হবে, তার লজিকটা কি আমি সেটা বললাম। এরপরে তো এত কিছু চেকই করতে হবে না। বেসিস ভেক্টর স্পেস কি পড়েছিস? মানে পড়া হয়েছে কি? মানে আমি যেগুলো পড়াইনি এখনো। হ্যাঁ হ্যাঁ পড়া হয়েছে। তা এইটা বল, R3 তে বেসিস হলে চেক করতে গেলে তিনটে ভেক্টর থাকলে R3 হ্যাঁ ডাইমেনশন কত? হ্যাঁ 3। আর তারখানে যদি হ্যাঁ তিনখানা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে সে বেসিস হ্যাঁ হবে। যদি সে যে কোনো একটা চেক করতে হবে, দুটো চেক করতে হয়, তাই তো? এই শুধু চেক পরেরটা লিনিয়ারলি যেতেই হবে না আমাকে, ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করলেই হয়ে যাবে। শুধু ইন্ডিপেন্ডেন্ট চেক করলেই হবে, ঠিক? অথবা শুধু জেনারেট করছে কিনা চেক করতে হবে, যে কোনো একটা চেক করলেই হবে। তো সেটা আমি সে পর্যন্ত যাচ্ছি না, আমি শুধু ভাবছি যে লজিকটা কি, কেন কিভাবে বেসিক হচ্ছে, বেসিক্স মানে হচ্ছে ভেক্টর স্পেস।
দাদা এক্সারসাইজ 7 এর ওই 10 এর 3টা একটু করে দাও, ওই বেসিস হবে কিনা ওইটা বলছো, ওরকম টাইপের একটা অঙ্ক করে দাও। এক্সারসাইজ এক্সারসাইজ 7 এর 10-এর 10 এর 3 দাঁড়াও আলফা বলছি। প্লাস সি বিটা, বিটা প্লাস সি আচ্ছা আচ্ছা গামা আর আচ্ছা গামা আচ্ছা প্লাস আচ্ছা সি আলফা, আচ্ছা আচ্ছা এ ঠিক নট আছে, বি, ঠিক ঠিক ওইটা। ঠিক ঠিক আছে, এটা অঙ্ক অঙ্ক করি। এক্সারসাইজ 10-এর 10 দেখো এই অঙ্কটায়, আচ্ছা এই অঙ্কটা করছি তার আগে দুটো কথা বলিনি। দেখো তোমরা রিপ্লেসমেন্ট থিওরাম, আমি রিপ্লেসমেন্ট থিওরামে গেলাম না। রিপ্লেসমেন্ট থিওরামে কি বক্তব্য হচ্ছে, বক্তব্যটা আমি এমনি মুখে বলে দিচ্ছি, একটু দেখে নাও। যে আলফা 1 আলফা 2 আলফা 3 এটা একটা মিলে একটা বেসিস তৈরি হচ্ছে ভেক্টর স্পেস, ঠিক আছে? ওই বেসিসে নতুন কাউকে ঢোকাবা কি করে? নতুন ঢোকাচ্ছ কিন্তু আরেকজনকে বের করছো, তাহলে কি করছো? রিপ্লেস করছো। রিপ্লেস কাকে করছে? ওই যাকে, ভালো করে দেখবে, ওই শুধু থিওরাম স্টেটমেন্টটা পড়লেই বুঝতে পারবে কাকে রিপ্লেস করা হচ্ছে। যাকে তুমি বাকিদের যাকে বাকিদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে লিখছো, সেই তাকে বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? মানে সরি, মানে আলফা 1 আলফা 2 আলফা এন হচ্ছে একটা বেসিস। তুমি নতুন একটা মেম্বার কি বিটাকে, কোন একটা মেম্বার, বিটা একটা নন জিরো ভেক্টর, অবশ্যই নন জিরো, কারণ জিরো হলে, বিটা যদি জিরো হয় তাহলে কি সি ওয়ান আলফা, বিটা কিন্তু জিরো হতে পারে না, ভালো করে বুঝবে। বিটা যদি মানে জিরো ভেক্টর হয় তাহলে কি থিটা ইকুয়াল টু সি ওয়ান আলফা সি টু আলফা টু সি এন আলফা এন হওয়া মানে কি সি আলফা আলফা সি ওয়ান সি টু সব এ হয়ে যাবে, জিরো হয়ে যাবে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট যেহেতু। তাহলে বিটা যদি একটা নন জিরো ভেক্টর আর বিটাকে যদি এইভাবে লেখা যায় কি ওই বেসিসের সব মেম্বার দিয়ে, তাহলে বিটার যে কম্পোনেন্টটা ধরো লিখছো সি ওয়ান আলফা সি টু আলফা, এই সি গুলোর মধ্যে যে নন জিরো, যদি দুজন নন জিরো হয় বা তিনজন নন জিরো হয়, তাহলে ওদের মধ্যে যে কোনো কাউকে একটাকে বার করে সেই কম্পোনেন্টটাকে জায়গায় কাকে বসাতে পারবে? বিটাকে বসাতে পারবে। আমি রিপ্লেসমেন্ট থিওরাম পরে বলছি, আরেকবার বলে দিচ্ছি, মানে ব্যাখ্যা করে বলে দিচ্ছি, তুমি এখন একটু দেখে রাখো। তার আগে আর একটা কথা বলে নিই, ভেক্টর স্পেসের ডাইমেনশন কি? ভেক্টর স্পেসের ডাইমেনশন কি? এই ডাইমেনশন কাকে বলে? সবাই জানো ডাইমেনশন কাকে বলে? বেসিসে যে কটা মেম্বার থাকে। আমরা পরে দেখিয়েছি যে কোনো ভেক্টর স্পেসের বেসিস কি, একটা বেসিস থাকে না, অনেক বেসিস থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা বেসিসে সমসংখ্যক ভেক্টর থাকবে। যদি ফাইনাইট ডাইমেনশন হয় প্রত্যেকটাতে, একটাতে যদি 5টা থাকে তারপরে আরো একটা যদি বেসিস হয় সেটাতেও 5টা থাকবে। কি এনি টু বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি কন্টেন্স সেম নাম্বার অফ ভেক্টরস, ঠিক আছে? এবার ডাইমেনশন বুঝে গেলে ক্লিয়ার সবাই? ডাইমেনশনের কোথায় ডেফিনিশন কোথায়? হয়তো আছে ডাইমেনশনের ডেফিনিশন। ওই রিপ্লেসমেন্ট থিওরামের পরে দুটো থিওরাম আছে, যে এনি টু বেসিস অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হ্যাভ দ্য সেম নাম্বার ভেক্টর। আর একটা কথা বলেছে কি, তার আগের থিওরামটা কি বলছে? রিপ্লেসমেন্ট থিওরামের পরে থিওরামটা একবার দেখে নাও, কি বলছে? বেসিস যদি হয় একটা ভেক্টর কি, আলফা আলফা টু আলফা যদি বেসিস হয়, তাহলে এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ইন ভি কন্টেন্স অ্যাট মোস্ট এন ভেক্টর। ওই সেটে কটা ভেক্টর আছে? ওই সেটের ভেক্টরের সংখ্যা কটা? এন খানা ভেক্টর। সে বেসিস হয়েছে, তাহলে আর যদি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট তুমি নাও, যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট চুজ করো, সেই সেটে এন এর থেকে বেশি সংখ্যক ভেক্টর তুমি পাবে না, ম্যাক্সিমাম এম এন। তার মানে কি এন এর থেকে যদি একটা ভেক্টর বেশি নাও, এন প্লাস ওয়ান খানা, সেই সেটটা কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট হয়ে যাবে। খুব ভালো স্টেটমেন্ট, কিন্তু এক্সাম্পলটি এনে আমি করবো তার আগে এটা একটু বুঝে নাও কি বলছে। এক্সাম্পল 10 করতে গেলে এগুলো একটু লাগবে, সেই জন্য আমরা বলছি কি আলফা 1 আলফা 2 আলফা এন যদি বেসিস হয়, কি বলছে কটা এখানে ভেক্টর, এটা নাম্বার অফ ভেক্টর কটা? এস এ নাম্বার অফ ভেক্টর কত? নাম্বার অফ এলিমেন্ট ইন এস কত? এন। তা বলছে আর একটা সেট নিলে, সেটের নাম ধরো টি দিলে, টি টি একটা সেট, টি সেটটা কিরকম? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এইটুকু শিওর বলতে পারবে যে টির মেম্বার সংখ্যা কটা, টির এলিমেন্টের সংখ্যা অবশ্যই এন বা এন এর থেকে কম, এন এর থেকে বেশি হতে পারে না। তার মানে কি কোনো একটা সেট যদি বেসিস হয়, বেসিস যদি ধরো এস বেসি হয়েছে, এসে ধরো 5টা মেম্বার আছে, ভালো করে শুনবে, এস বেসিস হয়েছে, এসে কটা মেম্বার? 5টা। তুমি একটা সেট দিয়েছো যে সেটে কটা 6টা মেম্বার আছে, তাহলে কিন্তু সেই সেট কোনো দিন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সে কি হবে? ডিপেন্ডেন্ট হবে। যদি একটা সেট দাও, ধরো আমি এটা বলে দিলাম, ধরো তোমাকে আলফা বিটা গামা কি হয়েছে, কোনো একটা ভেক্টর স্পেসের বেসিস হয়েছে, ঠিক আছে? তোমাকে আমি একটা সেট দিলাম কি জাই ওয়ান আর জাই টু,
ঠিক আছে, এটা বেসিস, তা এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে না হবে না, এই জাই ওয়ান আর জাই টু? আচ্ছা জাই ওয়ান জাই টুর কথা ছেড়ে দাও, এটা কি হবে? হবে দাদা, ছোট সেট তো ওটা হবে। এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে এই পরেরটা, সেকেন্ডটা? হবে হবে না দাদা। হবে না দাদা। সেকেন্ডটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, কিন্তু ফার্স্টটা ফার্স্টটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এলআই। না, ফার্স্টটা কনক্লুশন ইনকনক্লুসিভ, ফার্স্টটা মেবি এলআই আর এলডি, সেটা তো নেচার বিবেচনা করবে। জাই ওয়ানের থেকে যদি গুণ করে জাই টু যেতে পারে তাহলে এলডি হবে, আর যদি এরকম না হয় তাহলে এলআই হবে। কম সংখ্যক হলে বলতে পারবো না কি হবে, কিন্তু এইটুকু শিওর, মানে আমার স্টেটমেন্টটা এই যে তোমরা যে স্টেটমেন্টটা বুঝতে পারছো না প্রমাণ এটা, কোনো ইন্ডিপেন্ডেন্ট সেট হলে তাতে কটা মেম্বার থাকতে পারে, হাইস্ট এন খানা। তার মানে কিন্তু বলছে না যে কোনো একটা সেট দাও এন খানা বা এর থেকে কম খানা নাও, একটা সেটে 5টা ভেক্টর বেসিস তৈরি করেছে, তাহলে তুমি 4টে ভেক্টরের একটা সেট দিলে সেই ইন্ডিপেন্ডেন্ট তা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো যে 4টে ভেক্টরের ওই 5টা ভেক্টরের বেশি হলে সেই সেট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, ডিপেন্ডেন্টই হবে। তাহলে এই সেটটা শিওর ডিপেন্ডেন্ট 2 নম্বরটা, কিন্তু ফার্স্ট এক্সাম্পলটা কি জাই ওয়ান জাই টু, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ডিপেন্ডেন্ট আমরা জানি না। তাহলে বেসিসে যে কটা মেম্বার থাকে তার থেকে বেশি সংখ্যক মেম্বার নিলেই সেই সেটটা ডিপেন্ডেন্ট। তারপরে থিওরাম বলেছিল যে দুটো বেসিস নিলে তাদের থাকে কি একই সংখ্যক ভেক্টর থাকে, তাহলে বেসিসে যে কটা ভেক্টর থাকে সেটাকেই বলছি ডাইমেনশন। ডাইমেনশনের ডেফিনিশন পেয়েছো সবাই? ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস পেয়েছো? তাহলে R2 ডাইমেনশন 2, কেন? R2 বেসিসে কটা মেম্বার আছে, এপসাইলন 1 আছে আর এপসাইলন 2 আছে। R3 ডাইমেনশন 3, কেন? এপসাইলন 1 এপসাইলন 2 এপসাইলন 3 আছে। পেয়েছো সবাই? এই ডাইমেনশন নিয়ে আমি পরে বলছি, আমি ওই অঙ্কটা যেহেতু যাবো এখন। ডাইমেনশন বুঝতে পেরেছো সবাই শিওর? এরপরের থিওরাম বলছে যে ডাইমেনশন যদি জেনে যাও একটা ভেক্টর স্পেসের, তাহলে অঙ্ক করা খুব সহজ। একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি জেনে যাও, ধরো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন তুমি জেনে গেলে, ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, এর ডাইমেনশন কত, ডিম ভি কত, ধরো 5, তাহলে একটা সেটকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস দেখাতে গেলে, বেসিসে এইটুকু বুঝে গেছি বেসিসে কটা মেম্বার থাকা উচিত, তাহলে এর বেসিসে যদি 6টা মেম্বার থাকে বা 5টা বা 7টা থাকে, আমি বুঝতে পারবো যে কি হচ্ছে। ধরো 5টাই আছে আমি ধরে নিলাম, তাহলে এটা বেসিস হবে কিনা চেক করার উপায় কি, শুধু এলআই দেখাও, অথবা এলএস ইকুয়াল টু, মানে এটা যদি এস হয় এলএস ইকুয়াল টু ভি দেখাও। তুমি যদি সংখ্যাটা আগে থেকে জেনে যাও আর সেই সংখ্যক ভেক্টর থাকে, 5 জেনে গেছো সংখ্যাটা, ডাইমেনশনটা তো 5, তাহলে একটা সেট দিয়েছে তোমার 5টা ভেক্টর আছে, তাহলে ও বেসিস দেখাতে গেলে কি এখন আমাকে দুটো কন্ডিশন চেক করতে হবে না, কি চেক করতে হবে, শুধু একটাই কন্ডিশন, আইদার এলআই চেক করো আর জেনারেট করছে কিনা চেক করো। ঠিক আছে, হয় চেক করো এলআই ইকুয়াল টু যে কোনো একটা, আইদার 1 অর 2, এদের যে কোনো দুটোর থেকে একটা চেক করলেই হবে। এইটুকু বলার জন্য আমি এত সময় বলছিলাম। ঠিক আছে, এই কথাটা কি সবার মাথায় ঢুকেছে যে ভেক্টর স্পেসের যদি ডাইমেনশন জানা যায় এবং এমন একটা সেট তোমাকে দিয়েছে, সেই ভেক্টর স্পেসের ডাইমেনশন যদি 5 হয়, তাহলে এখানে 5টাই ভেক্টর আছে, এরকম একটা সেট তোমাকে দিয়েছে, সেই সেটটা বেসিস কিনা চেক করতে বলবে, তুমি কি দেখবে, হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করো, অথবা তোমার জেনারেট করছে কিনা চেক করো, যে কোনো একটা তুমি চেক করো। ঠিক আছে, তাহলে এইবার আমি 10-এর দাগ করতে চাই। দশের দাগে কি বলা আছে, আলফা বিটা গামা বেসিস কার ভির, ভেক্টর স্পেসটা কেমন ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার আর, তো ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, তো কি করে বুঝছি, বলা আছে তো রিয়েল ভেক্টর। রিয়েল ভেক্টর স্পেস, ফিল্ডটা রিয়েল নাম্বার, তাহলে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার আর, তাহলে স্কেলার গুলো কি শুধু রিয়েল নাম্বার লিখলেই হবে। বলছে সি একটা নন জিরো স্কেলার, সি একটা নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো স্কেলার মানে কি নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো রিয়েলই লেখা আছে ওখানে। বলছে তুমি ধরো আমি 3 নম্বর অঙ্কটাই নিলাম, ও প্রুফ দ্যাট বলেছে, প্রুফ দ্যাট, তাহলে প্রুফ দ্যাটের সেকেন্ডটা নেই, 3 নম্বরটা যেহেতু মেয়ে বলেছে, তাহলে এই সেটটা কটা মেম্বার আছে, এখন যে সেটটা লিখলাম এর নাম দিলাম ধরো এস আর এর নাম দিলাম ধরো
S2, ঠিক আছে? S2 তে কটা মেম্বার আছে? বেসিস তো, তাহলে ভি ডাইমেনশন কত? এখানে যে ভি দিয়েছে এইটুকু শিওর, এই অঙ্ক থেকে শিওর। এস এর মেম্বার কটা আছে? 3টে। তাহলে ডিম ভি কত? ডাইমেনশন ভি ভেক্টর সেটের ডাইমেনশন হচ্ছে 3। তোমার যে ভেক্টর দিয়েছে S2 সেটের মেম্বার সংখ্যা কটা? সেটাও 3। তাহলে আমার একটা কন্ডিশন চেক করলেই হবে। এই যে দুটোই 3 হলো, তাহলে তোমাকে দুটো মিলে গেল, তাহলে কি তোমাকে শুধু একটা কন্ডিশন চেক করতে। যদি দুটো 3 না হতো তাহলে তো চেকই করতাম না। যদি একটা কম থাকতো বা বেশি থাকতো চেকই করতাম না, কারণ যখন ও 3টে মানে এখন যেটা বেশি করতে চাইছিল আগে, তাতে 3টাই থাকবে, 3টের কমও থাকবে না বেশিও থাকবে না। এবার S2 কিভাবে দেখাবো? যে আমি দেখাতে, আমার যে কোনো ভাবে দেখালে যাবে। এক হচ্ছে দেখাতে পারো কি, যে ভির যে কোনো মেম্বারকে ওদের লিনিয়ার দেখছে, অথবা দেখাতে পারো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখাই, সব থেকে সহজ হচ্ছে। তাহলে এই প্রথম ভেক্টরটা মনে করো, এর নাম দিচ্ছি জাই1, দ্বিতীয় ভেক্টরটার নাম মনে করো জাই2, এটার নাম মনে করো জাই3, ঠিক আছে তো? তাহলে S2 এর মেম্বার কি? শুধু এলাই দেখাবো। S2 কে আমরা কি we have to show only that S2 is Li। তাহলে কি করে দেখাবো? কোএফিশিয়েন্ট নিতে হবে। C1 জাই1, C2 জাই2, C3 জাই3 ইকুয়াল টু থিটা। থিটাটা কি নাল ভেক্টর? এরকম নিতে হবে তো, যেখানে C1 C2 C3 কি রিয়েল নাম্বার, তো রিয়েল ভেক্টর, তো ফিল্ডগুলো রিয়েল থেকে আসবে। আমাদের উদ্দেশ্য কি, যদি এলাই দেখাতে হয় C1 C2 C3 মান কি হওয়া উচিত? 0 দাদা, 0। 3টে মান 0 0 হবে। হওয়া উচিত। 0 ছাড়া যদি আরো অন্য কোনো কিছু যদি লিখতে পারো, তাহলে কি জাই1 জাই2 জাই3 কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট হয়ে যাবে। জাই1 জাই2 হ্যাঁ। জাই3 যে ভেক্টর সেটটা তৈরি করছে, সেই সেটটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে C1 C2 C3 অবশ্যই 0 হবে দেখানো। তাই এবার জাই1 এর মান কত? জাই1 এর মান আমি জানি আলফা প্লাস সি বিটা C2, বিটার এর মান কত? বিটা C3 ইন্টু গামা ইকুয়াল টু থিটা, ঠিক আছে তো? ওই জাই1 জাই2 জাই3 আমি তোমাদের বোঝানোর জন্য নিয়েছিলাম। এইবার তোমার কাছে হচ্ছে আলফার কোএফিশিয়েন্ট আলাদা করো। আলফার কোএফিশিয়েন্ট কত? C1 আলফা। বিটার কোএফিশিয়েন্ট আলাদা করো। বিটার কোএফিশিয়েন্ট কত? C1 C2 বিটা, আর গামার C3 গামা ইকুয়াল টু থিটা, ঠিক আছে তো? এইবার তুমি এইগুলোকে নতুন নাম দাও মনে মনে। এটার নাম মনে মনে দাও K1, এটার মনে নাম দাও K2, এটার মনে নাম দাও K3। তাহলে কি পাচ্ছ? K1 আলফা, K2 বিটা, K3 গামা ইকুয়াল টু থিটা, ঠিক আছে? মনে মনে নাম দিয়েছি, মনে মনে দিয়েছি কিন্তু লিখে ফেলেছি, ঠিক আছে? এবার যে সেটটা, এই যে সেটটা কি বলা আছে? এই যে শুরু এর সেটটা, এই সেটটা কি বলা আছে? বেসিস। বেসিস। বেসিস মানে কি? মানে ওর কোএফিশিয়েন্ট গুলো 0 হবে তোমার সব। must be linearly independent। এস বেসিস মানে কি? এস মাস্ট বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? এই সেটটা, এই যে এরকম কোনো রিলেশন লিখলেই K1 K2 আর K3 তিনজনের মান কত হবে? 0। 0 ছাড়া আর অন্য কোনো ভাবে লেখাই যাবে না। যদি লেখা যায় তাহলে ওরা আবার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমি একদিন কি পড়েছিলাম, এই লাইনটাকে যদি একমাত্র 0 দিয়ে ছাড়া আর অন্য কোনো একটা ভাবে লেখা যায়, অন্তত একটা কোএফিশিয়েন্ট নন জিরো হয় কোনোভাবে, অন্য কোনো ভাবে লেখা যায়, তাহলে সেটটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে এখানে তো ডিপেন্ডেন্ট কেস নয়। কেন নয়? এটা তো বেসিস বলাই আছে, আলফা বিটা গামা তো বেসিস। তাহলে আলফা বিটা গামার সঙ্গে যা যে গুণ করে থিটা লিখবে তারা 0 ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। তাহলে এইটুকু শিওর বুঝতে পারলাম যে কি K1 K2 K3 0। K1 0 মানে কি? C1 0। K1 মানে C1 তো, আর K3 মানে কত? K3 মানে C3, C3 মানে 0। এইবার আসছে C1 প্লাস C2, এটা মানে কত? K2, K2 মানে এটা মানে 0। এবার কার মান 0 পেয়েছো? C1 এর মান 0 পেয়েছো কিন্তু। তাহলে 0 C1 প্লাস C2 ইকুয়াল টু 0, মানে C2 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছ তুমি? C1 ও 0 পেলে, C2 ও 0 পেলে, C3 ও 0 পেলে, তিনজনই 0 পেলে।
তিনজনই জিরো পেলে, তোমার উদ্দেশ্য ছিল কিন্তু তিনজনই জিরো হোক, তোমার উদ্দেশ্য ছিল তিনটে কোএফিসিয়েন্টই জিরো হোক, কোএফিসিয়েন্ট বা ওই যে স্কেলার বলো, তিনটে স্কেলারই জিরো হোক, কোএফিসিয়েন্ট স্কেলার গুলো মাস্ট বি জিরো হোক। তাই হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল এই সেটটা, এই সেটটার নাম কি দিয়েছিলাম, জাই ওয়ান, জাই টু, জাই থ্রি, কি হয়ে গেল, এলআই হয়ে গেল। আর এলআই হওয়া মানেই ও জেনারেট করছে আর দেখা যাবে না, আমি বলেছিলাম না তিনখানা ভেক্টর আছে, ওখানেও তিনখানা ভেক্টর আছে, তাহলে দুটো কন্ডিশন চেক করার দরকার নেই, একটা কন্ডিশন চেক করলে যাবে, একটা কন্ডিশন চেক করে নিয়েছি, এলআই হয়ে গেছে, তাহলে এটাই কি হয়ে যাবে, ওটাই হয়ে যাবে বেসিস ফর ভি। ঠিক আছে, দাদা এটা ডিটারমিনেন্ট দিয়ে চেক করা যায় তো? এটা ডিটারমিনেন্ট দিয়ে চেক করা, মানে 1 C 0 হ্যাঁ 0 যাবে। ওই আলফা গুলো বিটা কমন নিয়ে ওইগুলো করা যাবে, ওই মানে সেই আর কোঅর্ডিনেট কি আলটিমেট, ওই আর কি ওই রকম ভাবে আসবে, মানে ডিটারমিনেন্টটা কেন বা দরকার, আমি ডিটারমিনেন্ট তোমরা কিভাবে ভাবছো একটু বলো। ওই যে দাদা 1C0 0 1 0 0 0 1 হচ্ছে, তার মানে ডেট ভ্যালু 1 চলে আসছে। না না, ডিটারমিনেন্টের কোএফিসিয়েন্ট গুলো ওয়ান কি করে বলছো বলো, ওয়ানটা কি করে পাচ্ছো? আলফা আলফা সহগ 1 আর আচ্ছা, ওয়ান বিটা জিরো সহগ জিরো, C, বিটা সহগ সি আচ্ছা হচ্ছে, আর গামা তো নেই প্রথমটায়, তাহলে 0 হচ্ছে। আচ্ছা, আর তারপরে তাহলে বিটা সি, রয়েছে, তাহলে বিটা রয়েছে 1 C 0 আর 0 1 C আর 0 0 0 1। আর একটা হচ্ছে C, হ্যাঁ C 0 1 লাস্টেরটা। আবার বলো প্রথম থেকে বলো, প্রথম লাইনটা কি, প্রথম রোটা কি বলো? 1C0 ওয়ান সি জিরো, এই ওয়ানটা কেন নিলে, আলফার জন্য নিলে, তো আলফা সহগ আলফার 1 হচ্ছে। ওয়ান জিরো জিরো হওয়া উচিত না? হ্যাঁ 1 তারপর 0 একটা 0 সি ওয়ান জিরো হওয়া উচিত না? তারপর 0 0 1 হওয়া উচিত না? না না, আলফা কেন প্লাস দাদা? সি বিটা রয়েছে। ওখানে গামা সহগটা তো 0, তাই 1 C 0 নেওয়া হবে। আলফা সহগ 1, বিটা সহগ C ওটা আর কিন্তু গামা কলম সহগ বরাবর রো বরাবর হয় না। তাই। এই শোনো, আমি এটা আমি তোমাদের সঙ্গে পরে আবার ডিসকাস করছি, আবার দেখছি এটা কি বলতে চাইছো তোমরা, কিন্তু আমার মনে হয় এই প্রসেসটা খুব একটা কঠিন না, যেটা বললাম এটা অনেক ডিটেলে বলেছি বলে এরকম লাগছে, এটা এক লাইনে হয়ে যাচ্ছে, এক লাইন, জাস্ট এই লাইনটা কনসিডার করছো, করে এখান থেকে এই কোঅর্ডিনেট ভেক্টরের যে মানে ডেফিনেশনটা আছে ওই অনুযায়ী করলে হচ্ছে। আচ্ছা আবার বলো, আবার বলো, প্রিয়জন বলো, শুনি। মামুন 1C0 বল, হচ্ছে ওয়ান, আপনার যে ভেক্টরটা রয়েছে আলফা প্লাস সি বিটা, এটাকে লেখা যায় আলফা প্লাস সি বিটা প্লাস 0 গামা লেখা যায়, তার মানে সহগগুলো হচ্ছে 1C0 হচ্ছে, আচ্ছা, আর তারপরে 0 1 তারপরে 0, তারপরে একটা 0 0 1, এটা বলছিস? 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমিও তাই লিখেছিলাম, আমাদের ওইটা রো বরাবর লিখেছিস, তুই কলাম বরাবর লিখেছিলাম। তা তোদের যুক্তি যদি তাই হয়, ঠিক আছে, তোদের যুক্তি আমি মানলাম, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা রেখে দিলাম, ঠিক আছে, পরের অঙ্কটা যদি বলি, 3-এর দাগটা যদি বলি, আচ্ছা আগে বলো 2-এর দাগ বুঝতে পেরেছো, আমি ডিটারমিনেন্ট ছেড়ে দিলাম, 2-এর দাগ সবাই বুঝতে পেরেছো? কি দেখাতে হবে, শুধু বেসিস দেখাতে গেলে শুধু এলআই দেখাতে হবে, তিনটে ভেক্টর কোনো তিনটে ভেক্টর, তাহলে আর কিচ্ছু দেখানোর দরকার নেই, শুধু এলআই দেখাও। আর এলআই দেখাতে গেলে কোএফিসিয়েন্ট নাও, সি1 প্রথম ভেক্টর, সি2 দ্বিতীয় ভেক্টর, সি3 তৃতীয় ভেক্টর নাও, এই লাইনটা কনসিডার করে সি1 সি2 মান যেভাবে হোক শূন্য আনো, কিছু হেল্প নিয়েছো, কি করে শূন্য আনলে, সিন্স এলআই, আলফা বিটা গামা এলআই, কেন আলফা বিটা গামা বেসিস, বেসিসটা এলআই, আর এলআই হওয়া মানে এদের কোএফিসিয়েন্ট মাস্ট বি 0। এবার আমি তোদের এতে যাচ্ছি, 3 নম্বর অঙ্কটা দেখি, তোরা যেটা বলেছিস, তাহলে কোএফিসিয়েন্ট কত, 1C0 1C0
01C, 01C, C01, হুম এটা তো ঠিক ঠিক। তাহলে এটা কি, তাহলে কখন এটা বেসিস হবে না, কখন এটা যদি নন জিরো হয় তাহলে বেসিস হবে, আর যদি জিরো হয় তাহলে বেসিস হবে না। এইটাকে নন জিরো হতে হবে তবে বেসিস হবে না, তাই তো? এইটাকে নন জিরো হতে হবে, আর এটা জিরো হলে বেসিস হবে না। তাহলে জিরো কখন হবে? সি কিউব ইকুয়াল টু -1 হতে পারতো, সি স্কয়ার ইকুয়াল টু -1 হয় না, কিন্তু সি কিউব ইকুয়াল টু -1 হয়। এটা কি হয়, সি স্কয়ার ইকুয়াল টু -1 হয়? হয় না, কারণ কোনো রিয়েল নাম্বার স্কয়ার করলে কোনো নেগেটিভ হয় না, কিন্তু রিয়েল নাম্বারের কিউব নেগেটিভ হয়। এটা বলা যাবে না সি, এইভাবে। তাহলে সি ইকুয়াল টু -1 হয়ে যাচ্ছে, তাহলে সি ইকুয়াল টু -1 নিলেই এইটা হচ্ছে না। তাহলে কি এই সেটটা কখনো কখনো বেসিস হবে, কখনো কখনো বেসিস হবে না। তাহলে কখন বেসিস হবে? সির মান -1 হলে বেসিস হবে না। আর সির মান যদি -1 বাদ দিয়ে যে কোনো মান নাও, ফর এনি মান হবে। এবার আমি আমার ওই নিয়ম দিয়ে একটু করি, যে নিয়মটা করছিলাম, তোদের যদি এটাতে ভালো বেরোয়। একই রকম শর্ত যেন আসে, আমি তাহলে জিনিসটাকে রিলেট করতে পারবো। তাহলে আলফার কোএফিসিয়েন্ট কত? C1 প্লাস C3। বিটার কোএফিসিয়েন্ট কত? আলফার কোএফিসিয়েন্ট C1 C3 C, তাই তো? দেখিস ঠিক করে বলিস সবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিটার কোএফিসিয়েন্ট, বিটার কোএফিসিয়েন্ট হচ্ছে C1 C2, আর গামার কোএফিসিয়েন্ট হচ্ছে C2 প্লাস C3। এটা তাহলে আমার হওয়া উচিত এটা 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 অবশ্যই শূন্য হওয়া উচিত, কারণ আলফা বিটার সামনে আছে। এটা ডিটারমিনেন্ট 1 0 C, C1 0। ঠিক আছে, হবে এই দুটো। এটাকে রো বরাবর কলাম বরাবর নিয়ে আসলে এটা পাওয়া যাচ্ছে, এটা রো আর কলাম এভাবে হবে। ঠিক আছে, এভাবে ভাবা যাবে। ঠিক আছে, খুব খুব ভালো, ভালো মেথড দিয়েছে। এটা যে মেথডটা দিয়েছে খুব ভালো মেথড। কি মেথড? কি, তুমি প্রথমে দেখো এই ভেক্টরটা কি আছে, প্রথম ভেক্টরটাকে দেখো, অবজার্ভ করো প্রথম ভেক্টরটা কি আছে, আলফা সি বিটা, এইটুকু আছে তো। তাহলে আর কেউ নেই, কে গামা নেই, তাহলে আলফা সি বিটা গামা, তার মানে কি 1 আলফা সি বিটা 0 গামা, তাই তো? তাই লিখেছে 1 C 0। পরের ভেক্টরটা কি আছে, বিটা প্লাস সি গামা, তাহলে 0, বিটার আগে 1, গামার আগে সি, তাহলে 0 1 C, গামার আগে সি প্লাস গামা প্লাস সি আলফা, তাহলে সি আগে সি, তাহলে সি বিটার আগে।
ঠিক আছে, 17 দাগ তোমাদের বইতে আছে অঙ্কটা, আমার কাছে 17 দাগ। আলফা 1 আলফা 2 আলফা n বেসিস চেক করো যে আলফা 1 প্লাস আলফা 2 আলফা 2 প্লাস আলফা 3 আলফা n প্লাস আলফা 1 এটা বেসিস হবে কি। তো রেজাল্টটা বইয়ের পাশে লিখে রাখো। এ কখন বেসিস হবে ওটা ফারিন? অড হলে বেসিস হবে আর দাদা ইভেন হলে বেসিস হবে না। হ্যাঁ তাহলে সেটা লিখে রাখো, বইতে সবাই পাশে লিখে রাখো বা নোটে তোমাদের যেখানে জালে করো কি ওখানে এন এর মান অড হলে বেসিস হবে। 17 দাগের অঙ্ক আমি বলে বলে দিচ্ছি। ধরো আমি উদাহরণ এন এর মান নিলাম 5, তাহলে এটা বেসিস বলা আছে, এটা বেসিস দেওয়া আছে, বেসিস ফর ভি। তাহলে আমি যে সেট নতুন যে সেটটা তৈরি করছি কি আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 প্লাস আলফা 4 প্লাস আলফা 5 প্লাস আলফা 1 একটা দুটো তিনটে চারটে পাঁচটাই আছে, অসুবিধা নেই। তো বলছে এটাও বেসিস হবে, কি হবে এটাও বেসিস ফর ভি হবে যদি এন 5 নেওয়া। ঠিক আছে এন এর মান যদি তুমি 4 নিতে তাহলে কি হতো আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4, ঠিক আছে। তাহলে নতুন সেটটা তৈরি করছে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 3 আলফা 4 আলফা 1। এটা বলছে কি এটা নট আ বেসিস, ঠিক আছে। তাহলে ইভেন হলে বেসিস হবে না, অড হলে হবে। এটা বলছি এটা কিভাবে চেক করতে হবে এই ডেট নিয়ে? কোনটা এটা চেক না, এটা মুখস্থ বলছি, চেক করিনি, এটা মুখস্থ করলাম, ঠিক আছে। দাঁড়া এবার তাহলে আমি রিপ্লেসমেন্ট থিওরেমটা আরেকবার একটু বলি। হ্যাঁ, রিপ্লেসমেন্ট থিওরেম ইম্পর্টেন্ট থিওরেম। রিপ্লেসমেন্ট থিওরেম বলছে ভি এর বেসিস বিটা একটা ভেক্টর নিচ্ছে, কোথেকে বিটা একটা ভেক্টর নিচ্ছে, বিটা কি একটা ভেক্টর, বিটা কেমন ভাবে লেখা যাচ্ছে নন জিরো ভেক্টর, বিটাটা কেমন ভেক্টর নন জিরো ভেক্টর। তাহলে বিটা যদি নন জিরো ভেক্টর হোক আর যে কোনো ভেক্টর হোক, বিটা তো ভির থেকে নিয়েছি, তাহলে ভির বেসিস কে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা n তো বেসিস, তাহলে বিটাকে অবশ্যই বেসিস দিয়ে লেখা যাবে, বেসিসের মেম্বার দিয়ে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, বেসিসের মেম্বার দিয়ে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, লিখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে C1 C2 Cn কি সবাই জিরো হতে পারে? জিরো মানে কোএফিসিয়েন্ট গুলো স্কেলার, স্কেলারটা কি জিরো স্কেলার হতে পারে? সবাই কি জিরো হতে পারে? জিরো তো, কারণ এই সবাই জিরো হলে তো বিটাটা হলো জিরো হয়ে যাচ্ছে। বিটাটা জিরো না, বিটাটা কি থিটা হয়ে যাচ্ছে, যদি সবাই জিরো হয় না, জিরো আলফা 1 জিরো আলফা 2 জিরো ডট ডট জিরো আলফা n, জিরো আলফা 1 কত হয়, একটা স্কেলার জিরো আর একটা আলফা গুণ করলে কত হয় থিটা হয়, কিন্তু কারণ দুটো গুণ করলে একটা ভেক্টর তৈরি হবে, স্কেলার হবে না, জিরো তো স্কেলার। একটা ভেক্টর বাম দিকে ভুলে গেছো এফ ক্রস ভি টু ভি, তাহলে এফ এর মেম্বার জিরো ভির মেম্বার আলফা গুণ করলে হবে থিটা। এটা ভেক্টর স্পেসের এতে পড়েছো প্রপার্টিজ এমনিতে পড়োনি, তাহলে এর নাম কত হবে থিটা। তাহলে প্রথমটা হবে থিটা, এটাও থিটা হবে, এটাও থিটা হবে, এটাও থিটা হবে, তাহলে থিটা গুলো যোগ করলে থিটাই পাবে। তাহলে বিটা কি হয়ে গেল থিটা, অর্থাৎ জিরো ভেক্টর। এটা কি জিরো ভেক্টর?
তাহলে সবাই জিরো হলে বিটা একটা জিরো ভেক্টর হয়ে যাচ্ছে, তাহলে সবাই কখনো জিরো হতে পারে না। ঠিক আছে, বিটা সবাই জিরো হতে, এই C1 C2 Cn অল জিরো হতে পারে না। এইটুকু শিওর যে অ্যাটলিস্ট একটা অন্তত এরকম সি থাকবে যেটা, তাহলে শিওর দেন দেয়ার মাস্ট এক্সিস্ট কি Cj নট ইকুয়াল টু জিরো, একটা অন্তত নন জিরো স্কেলার পাওয়া যাবে। দ্যাট কি নন জিরো স্কেলার পাওয়া যাবে, ঠিক আছে সাবধান না, এবার আমি বলছি সেক্ষেত্রে দেন, আবার যদি আমি দেন বলি তাহলে সেক্ষেত্রে কি পাবো, ওই যে নন জিরো স্কেলারটা পাওয়া যাচ্ছে তার যে ভেক্টরটা থাকবে, তাহলে সিজে যদি থাকে তাহলে সিজের কম ভেক্টরটার নাম কি, সিজের পাশে যে ভেক্টরটা আছে তার নাম কি আলফা জে, তাহলে আলফা জে কে তুমি বাদ দিয়ে দাও, তাহলে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা জে মাইনাস 1 আলফা জে প্লাস 1 ডট ডট আলফা এন। বুঝলো তো এখানে কে বসেছিল এস, এই যদি এস সেটটার নাম এস হয়, এস সেট এই জায়গায় কে বসেছিল, এই ফাঁকা জায়গাটায় আলফা জে বসেছিল, আলফা জের জায়গায় কাকে ঢুকিয়ে দিলাম, বিটাকে। তাহলে বিটা কোথায় ঢুকলো, যার কোফিশিয়েন্টটা স্কেলারটা নন জিরো ছিল। এবার দেখা যাচ্ছে তিনটে স্কেলার এরকম, C1 ও নন জিরো, C2 নন জিরো, C3 ও নন জিরো, তাহলে তুমি যে কোনো একজনকে বার করতে পারবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, ধরো এই চারটে মেম্বার আছে, বেসিস ফর্ম করেছে, কার ভি এর বেসিস ফর্ম করেছে, বেসিস এর নাম হচ্ছে এস। এখন তুমি একটা ভেক্টরকে লিখছো কি C1 আলফা 1, C2 আলফা 2, C3 আলফা 3, C4 আলফা 4। অবশ্যই বিটাটা নট ইকুয়াল টু থিটা, বিটায় থিটা হলে এসে বেসিসে থাকতেই পারে না। এই বিটা কোনো থিটা হতে পারে, বিটা থিটা হলে বেসিস থাকতেই পারে না, এটাও বলছে বেসিস, এটা তো বেসিস বলছে। নতুন করে একটা বেসিস তৈরি হলো, আগের মেম্বারকে একটাকে তাড়িয়ে দিয়ে নতুন একজনকে ঢোকালাম, রিপ্লেস করলাম, আলফা জায়গায় বিটা দিয়ে রিপ্লেস করলাম। কাকে রিপ্লেস করতে পারবো, প্রশ্নটা হচ্ছে এখানে কাকে রিপ্লেস করতে পারবো। তাহলে ধরো আমি মনে করলাম C2 ও নন জিরো, C3 ও নন জিরো পাচ্ছি, বাকিগুলো জিরো কি নন জিরো আমি জানি না, মনে হয় এই দুটো নন জিরো পেয়েছি, তাহলে এটাও কিন্তু বেসিস হবে। একসাথে তুমি দু জায়গায় বিট লিখতে পারবে না। কাকে দাঁড়ালাম, কাকে দাঁড়ালাম, C2 কোফিশিয়েন্ট কই, C2 ভেক্টরটার নাম কি ছিল, তাহলে এটাও বেসিস হবে। ঠিক আছে, কেউ যদি বলে না আমি ওটাকে দাঁড়াবো না, আলফা 1 থাক, আলফা 2 ও থাক, আলফা 3 কোফিশিয়েন্ট তো নন জিরো আছে, তাহলে আলফা 3 জায়গায় বিটা বসিয়ে দিলাম, তাহলে এটাও কিন্তু বেসিস। ঠিক আছে, এখানে দাঁড়ালাম একবার, ক্লিয়ার সবার কাছে, কিছু বলো তোমরা। ঠিক আছে দাদা। এইবার ডাইমেনশনের দু একটা অঙ্ক একটু বলি, ঠিক আছে, বেসিস হয়ে গেল, রিপ্লেসমেন্ট থিওরেম হয়ে গেল। ডাইমেনশনটা কি পড়েছি আমরা, যে কোনো যতগুলো বেসিস নাও না কেন একটা ভেক্টর স্পেস, সব ভেক্টর স্পেসের বেসিস গুলো ভেক্টরের সংখ্যা কি একই থাকে, ওই সংখ্যাটাকে বলছি ডাইমেনশন। একটা ভেক্টর স্পেসের বেসিসে যদি 5টা মেম্বার থাকে তাহলে ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস ইজ 5। এইবার আমরা R3 ডাইমেনশন জানি, R2 ডাইমেনশন জানি, আমরা আরো কয়েকটা ডাইমেনশন জানবো। তাহলে ডাইমেনশন অফ আর কত, শুধু রিয়েল নাম্বারটা ভেক্টর স্পেস গঠন করে, তো ওভারটা R ওভার R, তার ডাইমেনশন 1। শুধু R2 মানে কি, R2 ওভার R, R2 ভেক্টর স্পেস কারো করে, R2 আর কারোর উপর জানি না, কিন্তু R2 শুধু R2 মানে আর উপরেই বুঝবো। 2 3, ঠিক একেবারে ডাইমেনশন অফ Rn এর ডাইমেনশন কত, n। এ পর্যন্ত ঠিক আছে, কারণ এদের ভেক্টর স্পেসে প্রত্যেকটা কটা করে মেম্বার কি আছে জানি। কোএফিশিয়েন্ট গুলো নন জিরো হয়েও তাহলে বেসিস মানে ইন্ডিপেন্ডেন্ট হয় ভেক্টর গুলো, কোথায় ইন্ডিপেন্ডেন্ট, এইদিকে থিটা থাকে না তোমার, বেসিস যদি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ বেসিস করতে গেলে কি করতে হয়, C1 আলফা 1, C2 আলফা 2, C3 আলফা ডট ডট ইকুয়াল টু কি লিখতে হয়, থিটা লিখতে হয়। তুই গুলিয়ে ফেলছিস, বুঝতে পারছিস কথা? সবগুলো তো হ্যাঁ, এবার সবগুলো সি মানে এগুলো জিরো, তাহলে তো একটা নন জিরো হবে, মানে ভুলে ফেলছিস। এই যে এই লাইনটা বেসিস যখন চেক করি তুই বলছিস যে এরা তো বেসিস, এই আলফা 1 আলফা 2 আলফা 3 ধরো বেসিস, তুই বলছিস কি এরকম করে লিখছি বিটাকে, তো আমি বলছি C1 নন জিরো, তারপরে এরা বেসিস থাকছে। আরে এই দিকটা তো বিটা থাকে না, তখন যখন চেক করিস তখন থিটা থাকে, তো সব ভুলে যাচ্ছে।
সি কিন্তু ওয়ান আলফা ওই যে ওয়ান সি টু আলফা টু, হ্যাঁ এবার ওই তখন যদি বেসিস থিটা নয় থিটা থাকে তাহলে সি ওয়ান সি টু সি থ্রি সবাই জিরো হবে। এটা তো বিটা হলে থিটা নয়। এবার ওইটা তো বেসিস বলে দিয়েছে, তো এবার ওটা মানে সবগুলো C1 C2 C4 তাহলে সব তো জিরো হবে। এবার আবার বলছে সিটা নন জিরো, এটা মানে বললাম না একটু, মানে তোর ইন্ডিপেন্ডেন্ট কথাটা তো হলে তো বুঝতে বেসিস, বেসিস হলে মানে ওই তুই যে যখন বেসিস চেক করতে যাস তখন তুই কি বিটা নিস না থিটা নিস? তুই যে এই আমি ডেফিনিশন বল দিয়ে বেসিস তুই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনে কি থাকে এই জায়গাটা? এই জায়গাটা কি থাকে? থিটা থাকে না? থিটা হ্যাঁ থাকলে এবার ওই তখন দুটো সি ওয়ান সি টু সবাই জিরো হবে। এখানে নন জিরো কেন বলছি? এখানে তো অন্য জিনিস এবার লিখছি, ওটা আমি আবার তো চেক করার সময় বেসিসের গল্প আসছে না, এবার বিটাকে লিখছি, এবার থিটাকে লিখছি ওই না। রিপ্লেসমেন্ট যে থিওরামটা হলো না, ওই যে C1 CN CN সব তো জিরো, তাই বলছে যে ওটা আবার নন জিরো থাকছে, ওইটা বললাম না, একটা নন জিরো থাকছে। এবার ওটা তো ইন্ডিপেন্ডেন্ট বেসিস হলে তো সবকটা জিরো হবে, সি গুলো C1 C2 C3 CN। এবার ওটা না না আবার না না বলছে না। অ্যাটলিস্ট, তোর কথা আমি তোর কথা বুঝতে পারছি, তুই আমার কথা বুঝতে পারছিস না, তোর কথাই বুঝতে পারছি। সবার জিরো হওয়া উচিত, তোর ধারণা হচ্ছে সবাই জিরো হওয়া উচিত। সবাই ওটা জিরো তো বেসিস হবে বলে না। দিয়েছে, বেসিস বেসিস হলে বলে দিয়েছে তখন তো। চেক করবার সময় যখন বেসিসে জিরো বলিস তখন চেক করবার সময় এদিকে যেমন বিটা বসে আছে এই জায়গাটায়, এই জায়গাটা ভালো করে দেখ, এই জায়গাটা যেমন বিটা বসে আছে তখন বিটা থাকে না, থিটা থাকে, থিটা থিটা। তখন কি থাকে? থিটা। হ্যাঁ ওটা থিটা তো যদি বেসিস বলে নেয়, দিয়েছে তা। হ্যাঁ তা বেসিস বলা মানে কি? বেসিস বলা মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে হ্যাঁ হওয়া মানে এরকম যদি রিলেশন কনসিডার করো, ও এইরকম যদি রিলেশন বেসিস না কনসিডার হয়, করলে সি ওয়ান বেসিস না হয় তাহলে সি টু, রিপ্লেস করা যাবে তাই। বেসিস না হয় কেন? বেসিস হয়ে বসে আছে তখন জিরো। এখানে তো এই জায়গাটা তো থিটা নিচ্ছিস, এই যে এই জায়গাটা তো থিটা নিচ্ছিস, এখানে কি থিটা নিচ্ছিস যে সবাই জিরো হবে? এই জায়গায় থিটা নিচ্ছিস, এখানে কিন্তু নিচ্ছিস বিটা। ও ওটা তো বলা ছিল তো এখন বুঝতে পারিস বেসিস, নি? তাই ওটা আরে মানে বলি বেসিস ওটা তো তো। তো বেসিস তো বটেই, তা বেসিস ওরা মানে সবাই জিরো, ওই জায়গার কোফিসিয়েন্ট জিরো হবে, তখন কখন জিরো হবে? যদি থিটা নিস সেই পাশে ওদের সমান এরকম যোগ করে যদি সি ওয়ান আলফা সি টু আলফা সি থ্রি আলফা সি আলফা যদি থিটা নিস তবে সবাই জিরো হবে। থিটা না তো, বিটা তো থিটা না, বিটাটা নন জিরো ভেক্টর। এবার তো ওটা বেসিস তাহলে তো দাদা দু সবাই জিরো জায়গায় হবে তাই C1 বলছে, C2 প্রবলেম হয়ে গেছে। মানে ওই হ্যাঁ কি বলছো নিশাদ? দু জায়গায় ওই C1 C2 ওইটা দিয়ে এক্সপ্রেস করছেন, তো ওই জন্য মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ ও মানে ওই গুলি মানে ফেলেছে। যে বেসিস হলে তো সবকটা জিরো হবে, আবার তাহলে আবার নন জিরো থাকছে কেন, ওইটাই বুঝতে পারছি না। বেসিস হলে সবাই সব কোফিসিয়েন্ট জিরো হবে না। যদি এরকম একটা ও লাইন লিখিস, এরকম একটা লাইন লিখবি, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস? ভালো করে দেখতে পাচ্ছিস বোর্ডে কি লেখা আছে? কি আছে পড়, হ্যাঁ, মানে ওই বল C1 কি আলফা বল। প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ডট ডট CN আলফা n ইকুয়াল টু থিটা। এবার সবাই ইকুয়াল জিরো টু C1 থিটা। C2। থিটা হলে হ্যাঁ সবাই, এটা যদি বেসিস হয় আলফা আলফা যদি বেসিস হয়, এটা যদি বেসিস বলা থাকে, এটা যদি বেসিস বলা থাকে তাহলে এগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে? এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এই সেটটা লিনিয়ারলি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হবে মানে সবাই জিরো হবে, সবাই জিরো। এটা একদম ঠিক বুঝেছিস, যা বুঝেছিস ঠিকই বুঝেছিস, সবাই জিরো হওয়া উচিত, কেউ নন জিরো হতে পারে না, কখনো নন জিরো হতে পারে, নন জিরো হলে সেটা বেসিস থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট না হলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ডিপেন্ডেন্ট হলে বেসিস হবে না। কিন্তু এখানেও আমি বেসিস বলছি, এখানেও আমি বেসিস বলছি, এদেরকে কি বলছি? এখানে বেসিস বলছি, এটাকে বেসিসই বলছি, তাও এরা জিরো, সবাই জিরো না একসাথে কেন? তোর এটাই প্রশ্ন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই সবাই জিরো না কেন তাই বলছি, বেসিস জিরো না হওয়া কেন তো? সত্ত্বেও সবাই তো জিরো না বেসিস, তাই তো বলছি। বেসিস হলে সবাই জিরো, এই জায়গাটা তো তখন, এই জায়গাটা তো কি ধরছি? ইকুয়াল টু তো থিটা ধরতে হবে, তো ইকুয়াল টু থিটা ধরেছিস, ইকুয়াল টু কত ধরেছিস তুই? এইটার মান ও কত আচ্ছা, ধরেছিস? থিটা ধরেছিস? বিটা ও ধরেছিস, ওটা, বিটা বিটা ও বিটা। এটা মান, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বিটা ধরলে তখন ওর নাম যেটা, ঠিক আছে। অন্য কিছু সবাই যদি জিরো হয় তাহলে তো লিনিয়ার কম্বিনেশন জানো সব জিরো হয়ে যাবে, তো ভিড় কোনো মেম্বারই পাওয়া যাবে না। সবসময় যদি সিওন যদি জিরো হয় তাহলে যাই কম্বিনেশন করে সবই যদি জিরো হয় তো বেশি মেম্বারই পাওয়া যাবে না। যাক, বিপ্লবের পরই মনে হয় বিপ্লব বুঝতে পেরেছে, বিপ্লবের বেশিরভাগ দিনের উত্তর আমি বিপ্লবকে বোঝাতে পারিনি। ডাইমেনশনটা বলো।
হ্যাঁ, এইবার যেটা কারণে আমি এলাম অঙ্কটা করতে, এটা কিসের সেট? সেট অফ অল, মানে আমি দেই, ওরা দেয় এরকম, দেয় বইতে এরকম দেয়। এটা কি? সেট অফ অল m by on কি ম্যাট্রিসেস। m by রিয়েল ম্যাট্রিসেস, রিয়েল ম্যাট্রিসেস, ঠিক আছে? তো বলছে এর ডাইমেনশন কত হবে? এর ডাইমেনশন মনে রাখো, এর ডাইমেনশন কত হবে? ভেক্টর স্পেসের নাম যদি আমি ভি দেই, তাহলে ভির ডাইমেনশন কত হবে? এমএন। মনে থাকবে? এই ডাইমেনশন কত? mn। কেন ডাইমেনশন mn? আমরা একটা উদাহরণ নিই। m এর মান তুমি 2 নাও, আর n এর মান নাও 3। কিরকম ম্যাট্রিক্স? দুটো করে রো, তিনটে করে কলাম, তাই তো? এ বি সি ডি ই কিউ, দুটো রো, তিনটে, না ভুল হয়ে গেল, দুটো রো না, তিনটে রো হয়ে গেল। এ বি সি ডি ই এফ জি এইচ, মাথা গেছে আমার। এটা তো দুটো রো, তিনটে কলাম। তো দেখো এরকম ভাবে লেখা যাচ্ছে না? এ ইন্টু 0 0 0 লেখা যাচ্ছে। ঠিক আছে, এই সেট, এটা 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 এটা, এই যে 6টা মেম্বার পাচ্ছি, এরাই বেসিস ফর্ম করে দেবে, এরাই স্ট্যান্ডার্ড বেসিস। ঠিক আছে, এরাই স্ট্যান্ডার্ড বেসিস। এই মেম্বারটার নাম কি দেয় বলতো? এই মেম্বারটা পজিশন অন কোথায় আছে? অন পজিশনে, তার নাম ই ওয়ান। এই ওয়ান কোথায়, কোন পজিশনে? এই মেম্বারটার নাম দেয় ই 1 2, এই মেম্বারটার নাম দেয় ই অন 3। ঠিক আছে, তাই কটা মেম্বার পেলি? 6টা। এরকম করে কটা পেলি? 6টা। তাহলে ডাইমেনশন কত হচ্ছিল আমার আমার সূত্র অনুযায়ী? ডাইমেনশন বি 2 2 ইন্টু 3, 6 হয়েছিল, 6ই হয়েছে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এরাই বেসিস ফর্ম করবে। বেসিস কারা ফর্ম করবে বুঝতে পারছিস তো? এরাই বেসিস ফর্ম করবে। এর নাম হচ্ছে E11, E12, E13। এইটার নাম কি? E21, E22, E23। এরাই মানে 3 গুণ 2 গ্রাম করলে হয় নাকি? এটা ধরে 3/4 3 থাকে গুণ তাহলে 2 হয় এখানে। এইটা বল বল আবার বল। যদি 3/4 করা আছে এরকম ম্যাট্রিক্স থাকে, তার ডাইমেনশন মানে 3 × 4 আমার লেখা যাবে, তাই বলছি। হ্যাঁ, 3 × 4 মানে 12 হবে উত্তর। ঠিক আছে, তাহলে এরাই বেসিস ফর্ম করবে। কার? এম 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 2 ক্রস 3 বেসিস ফর্ম করবে। এম 2 ক্রস 3 বেসিস ফর্ম করবে। ক্লিয়ার সবার কাছে? ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে কিরকম হবে এটা? ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে কিরকম হবে মানে তার ডাইমেনশন কি হবে? ডাইমেনশন কি হবে? আচ্ছা আচ্ছা, বলছি ডাইমেনশন কেমন হবে। আমি তার আগে একটা জিনিস একটু বলে, পলিনোমিয়াল একটু বললি। পলিনোমিয়াল কি? ডাইমেনশন অফ রিয়েল ভেক্টর স্পেস পলিনোমিয়াল ওভার কি? পিএন। আচ্ছা, পিএন এ কারা থাকে বুঝানো তো? এই পিএন এ কারা থাকে? সেট অফ অল ডিগ্রি কত? এন। ডিগ্রি লেস দ্যান এন। আরেকদিন বলেছিলাম ডিগ্রি লেস দ্যান এন। তাহলে এখান থেকে যদি একটা পলিনোমিয়াল নাও, এফ, এফ নিলে পিএন থেকে একটা পলিনোমিয়াল, এফ কে কেমন দেখতে হবে? a0 a1x a2x স্কয়ার ডট ডট ডট। ডিগ্রি কত হবে? হাইয়েস্ট ডিগ্রি কত? n-1। n-1। তাহলে এখানে 1x x স্কয়ার x কিউব ডট ডট x টু দা পাওয়ার n-1। এটাই বেসিস ফর্ম। এই কটা মেম্বার আছে এখানে? এটাই বেসিস ফর্ম করবে। কটা মেম্বার আছে এখানে? মেম্বারের সঙ্গে কত কত গুণ? একটা, দুটো, তিনটে। n খানা, n-1 কি থামছে? আর আগে একটা 1 আছে, তাহলে বেসিসের মেম্বার কটা? n খানা। তাহলে ডাইমেনশন অফ পিএন কত?
এন আগের দিনই বলেছিলাম ডাইমেনশন দিয়ে হয়। আর এই পি এন এন প্লাস ওয়ান নেওয়া মানে ডিগ্রিটা পি এন প্লাস ওয়ান মানে এন মানে যদি ডিগ্রি অ্যাটমোস্ট এন হয় তাহলে পি এন প্লাস ওয়ান মানে কি ডিগ্রি অ্যাটমোস্ট এন, তাহলে তখন ডাইমেনশন হবে এন প্লাস ওয়ান। তাহলে পি এন কি এন ডিগ্রি না, এন ডিগ্রি বা তার থেকে মানে এন ডিগ্রির থেকে ছোট যত সব পলিনোমিয়াল। আচ্ছা এবার আমি বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। সুনন্দা বলছিল ডায়াগোনাল ম্যাট্রিক্সের কেমন হবে অঙ্ক, ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনো এক জায়গায় বলাও আছে এখানে। দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স ধরো তুমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা কি বলতে পারবে তোমরা কেউ? ডায়াগোনাল ম্যাট্রিক্স কি নন স্কোয়ার হতে পারে? কেউ কি বলতে না পারবে ডায়াগোনাল ম্যাট্রিক্স নন স্কোয়ার? না কারণ ডায়াগোনাল ডিফাইন করতে গেলেই হচ্ছে তোমার স্কোয়ার ম্যাট্রিক্স চাই। তাহলে আমি একটা নিলাম 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স। কেমন দেখতে হবে ডায়াগোনাল? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন কে বলবে আমাকে? হ্যাঁ বলবো। ডায়াগোনাল ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সবগুলো জিরো হবে। হ্যাঁ ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সব, ডায়াগোনাল সম্বন্ধে কিছুই বলবো না। ডায়াগোনাল যে খুশি যা খুশি হতে পারে, জিরো হতে পারে, নন জিরো হতে পারে। ডায়াগোনাল যদি সব জিরো হয় তাও কিন্তু সেটা ডায়াগোনাল। হ্যাঁ মানে কি A11 ধর তিনটে, তাহলে A11 A22 A33 এই তিনটে এলিমেন্ট বাদ দিয়ে বাকি সবাই শিওর। ওরা কি আমি জানি না, ওরা জিরো হতে পারে, নন জিরো হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু ওদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। রেস্ট্রিকশন কাদের উপরে? বাকিগুলোর উপরে, ডায়াগোনাল এলিমেন্ট তিনটে ছাড়া। তাহলে বাকি ডায়াগোনাল এলিমেন্ট কারা আমি ধরে নিলাম এই, তাহলে যে কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সেট যদি নাও তাহলে এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি বলছি। কত 3/3 ডায়াগোনাল ম্যাট্রিক্সের সেটের নাম হচ্ছে ডি। রিয়েল ভ্যালু এই সেটটা ভেক্টর স্পেসের নাম কি ডি আর3 দিচ্ছি, নাম দিচ্ছি আমি। তার থেকে যদি নেই তাহলে ওটাকে কিভাবে লেখা যাবে? বুঝতে পারছো? কটা মিনিমাম কটা মেম্বার লাগবে? এই তিনটে মেম্বার দিয়ে দেখো লেখা যাচ্ছে। তুমি যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স দাও এই তিনটে লিনিয়ার কম্বিনেশন লিখে দেবো। এটার নাম আমি দিলাম ধরো A11 বা E11, এর নাম দিলাম E22, আর এর নাম দিলাম E33। এই E11 E22 E33 দিয়ে লেখা যাবে। যে কোনো মেম্বার তোলো, ডায়াগোনাল ম্যাট্রিক্স 3/3 তোলো, এই তিনটে মেম্বার দিয়ে আমি লিখে দেবো। তাহলে ওই তিনটে কি এইটাই বেসিস ফর্ম করবে, এটাই বেসিস ফর্ম করবে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি 3/3 নিলে ডায়াগোনাল ডাইমেনশন কত হচ্ছে? ডাইমেনশন কত হচ্ছে? ডি 3/3 যদি আমি নেই ওভার আর আমি নাম দিই তাহলে ডাইমেনশন কত হচ্ছে 3। তাহলে এন ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার এন কত হবে? এন হবে। ডাইমেনশনটা হচ্ছে স্বাধীনতার মাত্রার মতো, মানে মিনিমাম কটা দিয়ে তুমি তৈরি করতে পারবে। এবার তোমাদের আমি যদি বলি সেটা বল এর ডাইমেনশন কত, সেটা ডাইমেনশন কত? এর ডাইমেনশনটা নিজেরা বের করো। শুধু মুখস্থ বললে হবে না, আমাকে বলতে হবে। তো আছে বইতে ওই যে n ইন্টু হ্যাঁ n বইতে প্লাস সূত্র আছে, আমি সূত্র জানতে চাইছি না, আমি তোমাদের কাছ থেকে বুঝে নিতে চাইছি, সূত্র জানতে চাইছি না। ঠিক আছে 1 মিনিট টাইম দিলাম, হ্যাঁ একটুখানি জাস্ট। কি বলতে বলো?
হ্যাঁ কেউ বলবে n এর মান 3 নিয়ে বলো। সিমেট্রিক ম্যাট্রিক্স, তুমি একটা জিনিস দেখো, সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করতে হয়। আমি এখানে এ বসালাম, এখানে বি বসালাম, এখানে সি বসালাম, 3x3 সিমেট্রিক তৈরি করছি, ঠিক আছে। এখানে যাকে বসাবো, আমি ধরো এখানে কে বসালাম, তাহলে আর কে কোথায় বসবে? সিমেট্রিক ম্যাট্রিক্স জানো তো, সিমেট্রিক হওয়া মানে কি, অন টু পজিশনে যা বসে 2 1 পজিশনেও তাই বসবে, তাই তো। এখানে আমি ধরো k1 বসেছি, তাই তো। এখানে আমি k2 বসালাম, তাহলে এখানে ওর পজিশনটার নাম ছিল 1 3, তাহলে 3 1 পজিশনে k2। এখানে ধরো k3 বসালাম, তাহলে এখানেও k3। বুঝতে পারছো? তাহলে জেনারেট করতে গেলে কি, এ যদি কমন নাও, এ কমন নিলে Set of all n by n real symmetric matrices. Find the dimension of this. এরকম পাবে, বি নিলে এরকম পাবে, Set of all সি নিলে এরকম পাবে, set of all n by n ঠিক real আছে। symmetric এইবার আসছি matrices. k1, Find the k1 এর জন্য dimension একটা of পাবে, this. k2 এর জন্য একটা পাবে, আর k3 এর জন্য একটা পাবে, তাই তো, এরকম পাবে। এখন যে বাকি তুমি দেখতে পারবে, ওগুলো চেক করা যায়, এগুলো চেক করা যায়, তুমি আমি না চেক না করে বলে দিচ্ছি কিন্তু, এগুলো চটপট করে বলে দিচ্ছি, চেক না করে। এই যে অত কখানা বললাম, 6খানা বললাম, এই 6খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে তো, শিওর হবে, দেখানো যাবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করতে গেলে যেভাবে করে C1 ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্স C2 ইন্টু C3 ইন্টু তৃতীয় ম্যাট্রিক্স C4 ইন্টু যদি নাল ম্যাট্রিক্স নেওয়া হয়, তাহলে দেখানো যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি না দেখিয়ে বলে দিচ্ছি ও হবেই। তো কটা 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 নম্বর দিয়ে লিখতে পারছি? 6টা। তাহলে এমনি ডাইমেনশন কত, যদি এমনি 3x3 ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, যদি সিমেট্রিক না বলতাম, শুধু যদি বলতাম এক্ষুনি যেরকম 9 9, আর এই ক্ষেত্রে হচ্ছে 6 কত 6, তাহলে কি করে পাচ্ছি, এইভাবে পেলাম। তো এইটাই দেখানো যায় কি, n ইন্টু n প্লাস 1/2, কি ডাইমেনশন অফ এস কত, n ইন্টু n/2। n এর মান আমি কত নিচ্ছি 3, তাহলে 3 ইন্টু 4/2 6। ক্লিয়ার? আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের n into n minus 1/2। স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক যোগ করলে পুরোটা পাওয়া যায়। তা পুরোটা ডাইমেনশন কত, এই যদি n বাই n না n স্কয়ার, তাহলে n স্কয়ার। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। অর্ডার সিমেট্রিক মানে সামেশন অফ এন ও তো হয় তো, কিসের সামেশন আমি মানে অর্ডার For skew symmetric matrices. মানে অর্ডার যদি n ক্রস n হয়, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডাইমেনশন সামেশন অফ n ও তো হয়। সামেশন n করলে তো তাহলে ওটা 1 plus 1 plus 2 plus dot dot n, তার মানে n into n plus 1/2। সামেশন n না, সামেশন মানে কি বলবো, ওটা তখন অন্য কিছু বলতে হবে। সামেশন k গোজ ওভার 1 to n। হ্যাঁ আমি সেই কথাই বলেছি, আমি একেবারে বলেছি। আর তাই মানে তাই, কারণ আমরা জানি। আচ্ছা আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে কেন হয়ে গেল? ঠিক আছে, যাই হোক, তাহলে স্কিউ সিমেট্রিক হলে কি, S2 হলে তাহলে স্কিউ সিমেট্রিক বীর পাশে যেটা লিখেছেন এটা ঠিক আছে? কোনটা? না না, এই ডির পাশে 3/3 যেভাবে লিখেছি, বি আর সির পাশে যেটা, হ্যাঁ। ও আর না 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 না, তাই তো ভুল লেখা হয়ে গেছে, ঠিক। সামান্য ওই সি পাশেও 3টে রো হবে। আর তাহলে ডাইমেনশন তোমরা এই স্কিউ সিমেট্রিকটা বললাম না, স্কিউ সিমেট্রিক লিখে নিতে পারবে তো এগুলো? এগুলো কোথায় আছে যে লিখে টিকে নেবে তোমরা? স্কিউ সিমেট্রিকটা একবার বলে দাও। বইয়ে একটা আছে, ওইখানে লিখে দিচ্ছে 21 দাগে। হ্যাঁ লিখলাম। স্কিউ সিমেট্রিকটা দেখো, যদি স্কিউ সিমেট্রিক হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন কি রিপন?
মাঝখানে 0 0 দিলাম দিয়ে দেখো স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন হচ্ছে যে কোনো এলিমেন্ট যদি আই জে হয় তাহলে আই জে যা হবে আর এ জে আই ঘুরিয়ে বললে তার হবে। উল্টো চিহ্ন হবে। ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন। এ আই জে যা হবে, এ 1 2 যা হবে, এ 2 1 তার উল্টো। এর মান যদি 5 হয় এর মান হবে -5। ঠিক আছে, তাহলে ডায়াগোনালটা আমি বাদ রাখলাম, 3/3 নিচ্ছি। এর মান কত নিচ্ছি? 3। তাহলে এন এর মান 3 নিচ্ছি। তাহলে আমি এন এর মান 3 নেওয়া মানে এখানে আমি 9খানা এলিমেন্ট লিখবো। তাহলে এখানে আমি যদি k1 লিখি, কোথায় কোন পজিশন লিখলাম? 2 2 পজিশন, এই 1 2 পজিশনে। এখানে লিখলাম k2। তাহলে এখানে কত লিখবো? -k1 লিখবো, আর এখানে লিখবো -k2। ক্লিয়ার সবার? এখানে k3 লিখেছি, এখানে লিখবো -k3। বাকি রাখলাম, এই জায়গাটা বাকি রাখলাম, এই জায়গাটা বাকি রাখলাম, 0 না কিন্তু এখানে কাউকে বাকি রাখলাম। তো এই 3টে জায়গায় কি হবে? ঠিক আছে, তাহলে ওই জায়গা প্রথম জায়গাটার নাম কি? a11। তাহলে a11 কত হবে? -a11 এর সঙ্গে সমান হবে। বুঝতে পারছো এই কথাটা? a11 -1 এর সঙ্গে, এইটা তো ডেফিনেশন। তাহলে আই এর যে আমি 1 পুট করেছি, তাহলে কি পাচ্ছ? তাই পাচ্ছ তো 2a11 = 0 পাচ্ছ, মানে a11 0। ঠিক একইভাবে a22 এর মানও 0 হবে, a33 এর মানও 0 হবে, তাই তো? তাহলে এগুলো কি? এগুলো সত্যি সত্যি 0। ঠিক আছে, তাহলে জেনারেট করতে গেলে এদেরকে লিখতে গেলে মিনিমাম কটা ম্যাট্রিক্স লাগছে? 0 1 0 0 0, সরি -1 হবে এখানে। এরকম আর কি, এরকম 3টে। তাহলে ডাইমেনশন কত হবে? ডাইমেনশন যদি 3 হয়, এখানে ডাইমেনশনও কত হলো? 3 হলো। কিন্তু এইটা এইভাবে বললে বোধ হয় বুঝতে হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না ঠিক, ফর্মুলাটা আসছে না। তো ফর্মুলা আমি লিখে দিচ্ছি। এসটা কি? যদি এসটা যদি কি হয়? সেট অফ অল n/n রিয়েল সিস্টেমেটিক ম্যাট্রিক্স হয়, তাহলে হবে ডাইমেনশন n × n-1। তাই তো? এইটা তো সূত্র। আর এখানে এর মান 3 বসা, 3 × 2/2, হ্যাঁ কেটে যাচ্ছে, 3ই হচ্ছে। ঠিক আছে, কি আবার ভেবো না, n হলে n হয়। এখানে 3 হয়েছে বলে এখানে 3 হবে মানে তা না কিন্তু। n × n-1/2 সেট অফ অল স্কুয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স, যার অর্ডার কি n/n, তাদের এই ডাইমেনশন হয় এরকম। এবার আরো দাদা ওইখানে ডাইমেনশন বলো। বলছি ওই 0 হলো কি করে 2a1 হলো, এটা একটু বুঝুন। এই প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো কেন 0 হলো? হুম। এইটা ডেফিনিশন। সিস্টেমেটিক ম্যাট্রিক্সের ডেফিনিশন হচ্ছে এটা, যে কোনো এলিমেন্ট তার পজিশনকে ইন্টারচেঞ্জ করলে নেগেটিভ হবে। এ আই যে সমান -aj, এটাই হচ্ছে সিস্টেমেটিক ডেফিনিশন। এটা বলতে পারো বা এটা বলতে পারো, এটার থেকে এটা আসে, এটার থেকে এটা আসে। ঠিক আছে, তাহলে তুমি আই এর জায়গায় 1 বসাও, জের জায়গায় 1 বসাও। ঠিক আছে, আই এর জায়গায় 1 বসাচ্ছ, জের জায়গায় 1 বসাচ্ছ, তাহলে কি পাচ্ছ? a11 = -a11 পাচ্ছ না? কি বুঝতে পারছো না? তাহলে 2a1 = 0, তাহলে a11 = 0। ঠিক আছে, আই এর জায়গায় একটু তুমি 2 বসাও, জের জায়গায় 2 বসাও, এরকম ভাবে পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি।
দেখো ডাইমেনশনের অঙ্ক কিন্তু আরো আমাদের করতে হবে। তুমি দেখো এমনি সহজে কি করে করবে, মানে আমি এমনি বলেছি ধরো একটা সাবস্পেস দেওয়া আছে তার ডাইমেনশন কত, ভেক্টর স্পেস তো ডাইমেনশন বুঝলাম, ধরো একটা সাবস্পেস দেওয়া আছে কিরকম R3 একটা সাবস্পেস, কিছু সাবস্পেস R3 একটা সাবস্পেস কি আছে এমনি R3 কত 3, R3 ডাইমেনশন কত 3, তাহলে এই ডাব্লিউ একটা সাবস্পেস, শিওর বলে দিয়েছে সাবস্পেস, মানে সাবস্পেস তোমাকে চেক করতে হবে না, বলে দিয়েছে ধরো সাবস্পেস, এটা বলাই আছে ধরো সাবস্পেস, না হলে আবার চেক করে দেবো অনেক সময় সাবস্পেস কোনো একটা সাবস্পেস নয় আদেও, সে তো তাকে সাবস্পেস বলে মানে তার ডাইমেনশন বলতে বললো, তখন এরকম অপশন আছে যে নট এ সাবস্পেস, তখন নট এ সাবস্পেস উত্তর হবে, ডাইমেনশনটা মানে এরকম থাকতে পারে, ডাব্লিউ ইকুয়াল টু দিলেও তারা বললো ডাইমেনশন ডাব্লিউ ইকুয়াল টু 1, ডাইমেনশন ডাব্লিউ 2, ডাইমেনশন ডাব্লিউ 3, একটা অপশন থাকলো কি ডাব্লিউ ইজ নট আ ডাইমেনশন, নট আ সাবস্পেস, এরকম থাকতে পারে, এটা হবে সাবস্পেস, কারণ দেখতে পাচ্ছ লিনিয়ার কন্ডিশন আছে, লিনিয়ার হোমোজিনিয়াস আছে। তা এর ডাইমেনশন কত হবে দেখি উত্তর বলবো আমরা, কিভাবে বলবো, এক্স ওয়াই জেড ইচ্ছা মতো স্বাধীন নড়াচড়া করতে পারে, এমনি এক্স ওয়াই জেড যদি R3 এর উপর না হয় 3 ডাইমেনশনাল, কিন্তু এখানকার এক্স ওয়াই জেড ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে না, যে কোনো দুজনের ভ্যালু ফিক্সড করে দিলে মানে বলে দিলে 3 নম্বর ভ্যালুটা তাদের মধ্যে হতেই হবে, কি এক্স ওয়াই জেড এর মধ্যে কি মানে বোঝার চেষ্টা করি কথাগুলো, তাহলে একটু সহজ লাগবে। ধরো ওয়াই এর মান নিলে 2 আর জেড এর মান নিলে 3, তাহলে এক্স এর মান কোনো তোমার চয়েস থাকছে না, এমনি R3 এর নিলে কি 1 2 3 যা খুশি নিলে 5 0 √2 যা খুশি নিচ্ছ, কিন্তু তুমি যদি এই ডাব্লিউর মেম্বার নিতে চাও তোমার দুজনের মধ্যে দুজন ইচ্ছা মতন চুজ করতে পারবে, কাকে চুজ করতে পারবে, যে কোনো দুটো, তুমি এক্স ওয়াই এর মান নাও 2 আর জেড এর মান নাও 3, এক্স এর মান তুমি চুজ করতে পারবে না, এক্স এর মান বাই ডিফল্ট তোমাকে নিতেই হবে, কত -5, ক্লিয়ার আমার কথা, তাহলে স্বাধীনভাবে কটা চুজ করতে পারছো, যে কোনো দুটো চুজ করতে পারছো, তাহলে ডাইমেনশন ডাব্লিউ কত হবে 2, ঠিক আছে, ডাইমেনশন ডাব্লিউ কত 2 হবে। এবার আমি আরেকটা অঙ্ক করি, এইসব জিনিস আমি বাদ দিয়ে কি করে বলতো সিলেবাস শেষ করবো, আমি বুঝতে পারছি এই পরীক্ষাটা নিয়ে নিলে আমার পড়ানো হয়তো একটু চেঞ্জ হবে প্যাটার্ন, এলপিপিটা আমার অবশ্যই বলা উচিত, ডিনামিক্সটা খুব ভালো করে বলা উচিত, রিয়েলনেসটা বলা উচিত, 3টে টপিক তো বলাই উচিত খুব ভালো করে। তোমরা বাড়িতে যতটা পারো শেষ করার চেষ্টা করো, জিওমেট্রি ভেক্টর ডিফারেন্সিয়াল সব শেষ করার চেষ্টা করো, প্রবাবিলিটি কিছু নেই, প্রবাবিলিটি শুধু ক্লাসিক্যাল সূত্র থেকে অঙ্ক, কিন্তু ওটা নিজেরা প্রচুর অঙ্ক করতে হবে, ওর কোনো বিকল্প মেথড নেই, ক্লাসিক্যাল রুল বেস থিওরেমের অঙ্ক নিজেরা করতে হবে। আচ্ছা এখানে দেখো কটা কন্ডিশন, দুটো, এইবার দেখতে হবে কন্ডিশন দুটো আদৌ দুটো না একটা, দেখাচ্ছে দুটো, সত্যি সত্যি দুটো তো, এমন কিছু একটা কন্ডিশন দিল সেটা আদৌ দুটো নয়, মানে একটাকে গুণ করে ধরো ওটা দিল, মানে ডি কোয়েশন দুটো আর আর 3 - 2 করলে পাওয়া যাবে, এরকম দুটো দিয়ে দিল, দেখো এই দুটো কন্ডিশন আদৌ একই, তাহলে কিন্তু কন্ডিশন দুটো থেকে একটা আছে, তাহলে এখানকার কন্ডিশন কি একটার থেকে একটা যেতে পারবে না তুমি, তাহলে সত্যি সত্যি দুটো কন্ডিশন দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেড এর চয়েস কটা বলতে পারবে, তুমি এক্স এর একটা মান নাও, ওয়াই আর জেড তোমাকে বলতে হবে না, তুমি এক্স এর মান ধরো 1 নাও, এক্স এর মান 1 নাও, তাহলে কি 2y + z = -1 আর y + 3z = -2, বুঝতে পারছো কি করে লিখছি আমি, এই ইকুয়েশন থেকে লিখছি, এই দুটো থেকে লিখছি, তাহলে কি y z বেরিয়ে যাবে না, তাহলে চুজ করার জায়গায় একটাই এক্স বা ওয়াই বা জেড, যে কোনো একটা চুজ করলে বাকি দুটো ফটাফট বেরিয়ে যাচ্ছে, তাহলে ডাইমেনশন ডাব্লিউ কত 1, ডাইমেনশন 1, কিন্তু এইটা মন আগে খেয়াল রেখো আদৌ ডাব্লিউটা সাকসেস তো, এখানে নাই বইতে সাকসেস বলা আছে, প্রশ্নে হয়তো বললো ডাইমেনশন ডাব্লিউ
1, ডাইমেনশন W2, ডাইমেনশন W3, W is not a সাবস্পেস। তাহলে সাবস্পেস না চেক করে নিও, এখানে দেখে দেখো লিনিয়ার হোমোজিনিয়াস। এটা লিনিয়ার, আগে কিন্তু বলেছি লিনিয়ার হোমোজিনিয়াস, লিনিয়ার হোমোজিনিয়াস। এখানে কি হোমোজিনিয়াস করা আছে? হোমোজিনিয়াস করা আছে প্রত্যেকটা ডিগ্রি কি x এর ডিগ্রি 1, y এর ডিগ্রি 1, z এর ডিগ্রি 1, ওদিকটা 0 আছে, x এর ডিগ্রি 1, y এর ডিগ্রি 1, z এর ডিগ্রি, ওদিকটা 0, ওদিকটা তো 0 থাকবে, অন্য কিছু থাকলে না। যদি 1 থাকতো সাবস্পেস দিও কেন? তাহলে x + 2y + z = 1 আছে একটা, আর একটা 0 আছে, হবেই না সাবস্পেস। তাহলে ডাইমেনশন বের করার অঙ্ক দাদা হোমোজিনিয়াস আমি আরেকদিনে আমাকে র্যাঙ্ক পড়াতে হবে, আবার ওদিকে সেই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পড়াতে হবে। আচ্ছা এই চ্যাপ্টারকে আমি আপাতত মোটামুটি ছাড়বো একটু তোমাদের জন্য, কি মনে হয় পারবে? দাদা এই ডাইমেনশনটা কোশ্চেন ছিল নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন করলেও তো হয়। নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, একদম ঠিক। আরিফুল ঠিক বলেছে। নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে? কিন্তু তাই তো বলছি, নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে এখানে? আত্রিতে নাম্বার অফ ভেরিয়েবল কটা কম্পোনেন্ট ভাষাতে ভাসছে? তিনটে। মাইনাস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, তাই তো বলছি নাম্বার অফ ইকুয়েশন না, কিন্তু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন অবশ্যই হবে, সেটাই তো বলছি। হ্যাঁ ভাই, ভাই বলো নিশাদ। বলছি দাদা আর কি কি পড়তে হবে এখানটা একটু বলেন, তাহলে আমরা পড়ে নেবো খুনি। আচ্ছা পরে বলে দিচ্ছি, তার আগে প্রশ্ন কি আছে বলো, কি এটা বললে প্রশ্ন বলছিলে? ডাইমেনশন অফ R/Q, এইটা ইনফাইনাইট হচ্ছে কারণ ওই ইরেশনাল নাম্বার গুলো মানে মানে প্রকাশ করা যাচ্ছে না রেশনালের স্প্যান, রেশনাল নাম্বার দিয়ে স্প্যান করে। দাঁড়াও, এটা ঠিক তো? হ্যাঁ দাদা ঠিক বলছে এর ডাইমেনশন কত। তাহলে ডাইমেনশন কি করে চাইছো? ডাইমেনশন যে প্রুফটা বলা একটু বড়, মানে আমি এর প্রুফ এখন করতে পারবো না। আমার কাছে একটা ছোট একটা প্রুফ আছে, বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ বল। হ্যাঁ আমার বল। কাছে এর একটা ছোট একটা প্রুফ আছে, বা একটা আলাদা বই আছে, প্রুফ আছে এর একটা, ছোট, বেশি বড় না। বইটা একটু বড়। ডাইমেনশনের অঙ্ক বলো। ডাইমেনশনের অঙ্কই তো হচ্ছে রে। আর একটা বইয়ের অঙ্ক। ঠিক আছে শুনছি পরে, দাঁড়া। এর ডাইমেনশন ইনফাইনাইট, মানে আমার যতদূর মনে পড়ছে একটা সেট করেছিল 1 √2 স্কয়ার, এরকম কিছু একটা সেট দেখায় যে ওর এ হবে না, ওর বেসিস হবে। এবং খুব সময় ভুলে গেছি এই প্রমাণটা। ঠিক আছে, এটা তুমি কি করবে যে আর এর যে কোনো একটা মেম্বারকে ধরো, আচ্ছা এর ডাইমেনশন তো R/R হচ্ছে 1, কেন R/R ডাইমেনশন 1 কেন? তুমি এ কে দিলে কি হবে? এ কি a × 1 আকারে লিখতে পারছো, এই 1টাই কিন্তু বেসিস হয়ে যাবে। কিন্তু এখানে তুমি ওইরকম কাউকে বেসিস তৈরি করতে পারবে না। কেন পারবে না? তুমি যে কোনো রিয়েল নাম্বার নিলে কি হবে? তুমি কমন পেপার কি হবে? তুমি হচ্ছে না কেন, এটা বুঝতে পারছো তো? R/R এর ডাইমেনশন 1 কেন? কারণ আর এর যে কোনো একটা মেম্বার তুমি নিলে এ মানে কি? a = a × 1 তুমি লিখতে পারছো। ঠিক আছে, তাহলে এই 1টাই এটা স্কেলার হিসেবে ভাবছো, ওই স্কেলারটা আরে থাকতে হবে, এই আরে থাকতে হবে, তা আছে তো, তাহলে অসুবিধা নেই। সেই জন্য R/R ডাইমেনশন 1 হচ্ছে। কিন্তু যখন তুমি R/R কি নিচ্ছ, কেউ নিচ্ছ, তুমি আর থেকে একটা মেম্বার এ নিলে, তাহলে একে কিভাবে লিখতে চাইছো? a × কিছু একটা লিখতে চাইছো, বা আরো কিছু লিখতে চাইছো, b × কিছু লিখতে চাইছো। কিন্তু যখনই লিখতে চাচ্ছ এই জায়গাটাকে, এইগুলো কি হতে হবে? কোএফিসিয়েন্ট গুলো কি হতে হবে? রেশনাল নাম্বার হতে হবে। তাহলে ইরেশনাল নিলে তোমাকে এই জায়গাটা রেশনাল, মানে তুমি ধরো √2 নিলে, আর আছে √2 কে লিখতে গেলে কি হবে? √2 কে লিখতে গেলে এখানে কোনো এই জায়গায় কিছু একটা লিখতে হবে, এই জায়গাটা রিয়েল নাম্বার হবে, কিন্তু এই জায়গাটা রেশনাল হবে। কোএফিসিয়েন্ট গুলো কি হবে? রেশনাল হবে, রেশনাল হবে। √2 + √2 × 1 করে দেবো। √2 কে কি লিখতে চাইছো বলো?
√2 into 1. √2 into 1 তাহলে √2 এই যে জায়গাটা কি হতে কিউতে তো নেই √2টা। এই জায়গাটা রেশনাল স্যার, এটা কি রেশনাল হচ্ছে? দাদা 1 মেম্বারগুলো into কেমন? 1টা তো মেম্বারগুলো কেমন? C1 আলফা 1 C2 আলফা 2 C3 আলফা 3। আমি যদি ফাইনাইট ডাইমেনশনে ধরি তাহলে কোনটা বিটা দিলে বিটা C1 গুলো করতে গেলে আলফা 1 আলফা 2 কি রিয়েল নাম্বার, কিন্তু C1 C2 গুলো কি হবে রেশনাল নাম্বার হবে, কোএফিশিয়েন্ট করতে হবে রেশনাল নাম্বার আছে। বুঝতে পারছো কথা না? কোএফিশিয়েন্ট গুলো তো রেশনাল নাম্বার। তুমি বলছো √2 into 1, এই √2 তো C1টা 1। আচ্ছা C1 1 বলছো, 1 into C1 1 বলছো, তার মানে কি তুমি আচ্ছা 1 into √2 বলছো, আচ্ছা ভালো কথা 1 into √2 বলছো। এখন তুমি √3 যদি নাও তাহলে কি, তাহলে √3 কেও ওইভাবে লেখা উচিত। √3 তাহলে কি কোন একটা স্কেলার রেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার ইনটু √2 আগে লেখা উচিত। তাহলে সেইটা কাকে দেবে বলো? তুমি বুঝলাম, তাহলে √2 লিখলে ঠিক আছে, √2 কে লিখলে কি 1 into √2, তাহলে তুমি √2টাকে ভেক্টর তৈরি করছো। তাহলে তোমার আমার কথা হচ্ছে তাহলে এখন √3 কেও তাহলে কি লিখতে হবে? √3 দিলে বেসিস তো, এখন √2টাই যদি বেসিস হয়ে যায় বা কিছুটা হয় তাহলে কি √2 এর আগেটা √2 আগে তো কিছু √3 কেও তাহলে লিখতে পারবো। √3 তো আরে আছে, তাহলে √3 কেও তো লিখতে হবে কি সামথিং রেশনাল নাম্বার ইনটু √2। এই সামথিংটা কি কোনো রেশনাল নাম্বার পাচ্ছি না। এর প্রমাণটা তোমরা এই নেটে সার্চ করলে পেয়ে যাবে প্রমাণ। আচ্ছা এর ডাইমেনশন কত? তাহলে এর ডাইমেনশন কিন্তু ইনফাইনাইট, মনে রাখবে। R is a vector space over Q and dimension of that vector space is infinite. আমি উত্তরটা ঠিক বোঝাতে পারলাম না, কিন্তু এর উত্তরটা কনক্রিট রূপ না দিলে বোঝা যাবে না। তুমি এবার এটা বলো যে হ্যালো, ওই পাই দিয়ে ধরে নিয়েছে সেটটা, বুঝতে পেরেছেন? কিন্তু একটা সেট কনসিডার করছে পাই দিয়ে, পাই স্কয়ার পাই কি বের হবে 1 পাই স্কয়ার বের হয়েছে। ওইটা ধরে ঠিক আছে, আমি প্রমাণে যাচ্ছি না, ছেড়ে দিলাম। তুই এবার বলো এর ডাইমেনশন কত? হ্যাঁ 2 হবে, 2 হবে 2, কারণ যে কোনো রিয়েল নাম্বার মানে যে কোনো কমপ্লেক্স নাম্বার মানে যাই কি a প্লাস আই বি, তাহলে a ইনটু প্রথম এটা 1 আর b ইনটু i, তাহলে এই 1 আর i জেনারেট করছে রিয়েল নাম্বার পেতে হবে। তো এটা তো রিয়েল নাম্বার, এটা তো কমপ্লেক্স নাম্বার সেটা আছে, কমপ্লেক্স নাম্বার সেটা আছে। 1 আর i বেসিস ফর্ম করবে। বেসিসটা কি হবে 1 আর i। তারপর বলছে কি so that the set forms a vector space over the field R। ও ওটাই তো বলেছে। ঠিক আছে, হয়ে গেল, তাহলে কি হয়ে গেল এই কথা। আর কারো কিছু কোশ্চেন আছে? একটা বইয়ের প্রশ্ন বলবো। ডেফিনিশনটা একটু কিসের ডেফিনিশন? হোমোজিনিয়াস ইকুয়েশন, মানে ইকুয়াল ঘাতগুলো একই থাকলে হয় সেটাকে বলে। ও হোমোজিনিয়াস, আছে হোমোজিনিয়াস। ও n বললে আবার অনেক বেশি হয়ে যাবে, মানে বোঝাতে পারবো না। ধরো এরকম 2h টু দা পাওয়ার n, মানে y নিলে z থাকলো না, মানে ঘাতের সামটা এক হবে, প্রত্যেকটার ঘাতের সাম হবে n আর এই দিকটা থাকবে 0। ঠিক আছে, জিরোটা হতেই হবে না? 0 হতেই হবে, হ্যাঁ। 0 না হলে কি 1 থাকলো, তাহলে 1টাকে -1 এ নিয়ে গিয়ে আনলে -1, ওদিকে 0 হয়ে গেল। এবার 0 না থেকে 1 থাকলো, 1টাকে এদিকে নিয়ে এলে -1 এর কি 0 হবে, এদিকে কিছু থাকলো। এবার 8 ডিগ্রি তো কমে যাবে। ডিগ্রি কত? শুধু কনস্ট্যান্ট ডিগ্রি কত হয়? 0 হয় না? 0 হয়। ডিগ্রি গুলো করতে হবে। এর আরেকটা ডেফিনিশন, হ্যালো আমি বলে দিচ্ছি, উদয় মনে কর 2 ডিগ্রি, দাঁড়া কথা শুনছি। তাহলে 2xy 2gyz 2fyz 2gzx, বুঝতে পারছিস? ইকুয়াল টু 0। কোনো সি নেই কিন্তু। যদি সি থাকে হোমোজিনিয়াস হবে না, তো এদিকে যদি আনি সেটা কি হবে সেটাই জিজ্ঞেস করছে। সি থাকলে হবে না,
বলছি থাকলে হবে না আর কি। মানে কোন কনস্ট্যান্ট থাকলে হবে না। এই কি বলছিলি আলতাবুর? হ্যাঁ, এই হোমোজেনিয়াস এর মানে ইকুয়েশন আমার এক্সাক্ট মনে পড়ছে না, মানে এক্স ওয়াই এর পজিশন টিএক্স টি ওয়াই ধরে টি টু দি পাওয়ার এন ইনটু এফ অফ এক্স ওয়াই যদি আকারে প্রকাশ করা যায়। এই যে ফাংশনটা পাবি, ধরো এফ অফ এক্স ওয়াই জেড, এই ফাংশনটা এটা হোমোজিনিয়াস হবে কি হবে না? তাহলে জিরো করে নাও সবকিছু নিয়ে, এদিকে একটা দিকে পুরো সমান আর সব ডান দিকটা জিরো করো। এবার এই যে ফাংশনটা পাচ্ছ, এই ফাংশনটা হোমোজিনিয়াস চেক করতে হবে। ওর নাম দিলাম ইউ। কি একটা পজিটিভ রিয়েল নাম্বার হলে এফ অফ এক্স টি ওয়াই জেড ইকুয়াল টু টি টু দা পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই জেড ফর্মে আমি লিখতে পারছি কি পারছি না? যদি পারি তাহলে হোমোজিনিয়াস হবে, আর হোমোজিনিয়াস হলে ডিগ্রি হবে এন। আমার এখানে হোমোজিনিয়াস মানে ডিগ্রি তার কি হবে, সব এ ডিগ্রি লিনিয়ার, এদের মান 1 হবে। আমার যে ভেক্টর স্পেসের সব কি 1। আমি কি করে শেষ করব? র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স একদিন লাগবে, মিনিমাম তো 1 ঘন্টা দেওয়া উচিত র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স। আচ্ছা তোমরা কি পড়বে? কি পড়বে? হ্যাঁ, এই যে এক্সারসাইজ আমার বইতে যে এক্সারসাইজ আছে, কমপ্লিমেন্ট হবে সাবস্পেস পেয়েছো এক্সারসাইজের শেষের পরে? কমপ্লিমেন্ট হবে সাবস্পেস পেয়েছো? হ্যাঁ দাদা। ওই পর্যন্ত মানে কমপ্লিমেন্ট হবে সাবস্পেসের আগে পর্যন্ত এক্সারসাইজে যা আছে সব দেখবি। তারপরে কমপ্লিমেন্টের ওখানে একটা সূত্র আছে বোধহয়, ঠিক আছে দরকার নেই সূত্র। ওগুলো মনে নেই দাদা। নেই, আমি নেই জানি, আমি সব জিনিস বলছি নেই। তোমরা পড়বে রো স্পেস কলাম স্পেস 11 12 এর জন্য পড়তে হবে। র্যাঙ্কটা আছে এখানে, যে অপারেশন গুলো চালিয়েছে দেখো রো স্পেস কলাম স্পেস এর, পারলে দু একটা অঙ্কটা দেখে রেখো কিভাবে অপারেশন গুলো চালিয়েছে, ঠিক আছে? কি করে এখান থেকে লিনিয়ার ডিপেন্ডেন্ট দেখানো যায়। তারপরে চলে এসো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়তে হবে, সিলেবাসে থাকুক ছাই না থাকুক পড়তে হবে, ঠিক আছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়তে হবে। তারপরে চলে আসছি, ঠিক আছে? সিস্টেম অফ ইকুয়েশন পেয়েছো সবাই? ওই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে একবার, কিচ্ছু না 1 ঘন্টা পড়লে হয়ে যাবে, খুব সহজ চ্যাপ্টার। কত কিছু পড়ানোর আছে, এইসব জিনিস সুন্দর সুন্দর জিনিস, এত টাইম নেই এখন। আর আমি যে স্পিডে বলছি এর থেকে অনেক আরো কম স্পিডে পড়াতে হবে, তাহলে আরো অনেক বেশি সহজসাধ্য লাগবে সবকিছু সবার জন্য। মেট্রিক পলিনোমিয়াল পেয়েছো? পরের দিন যদি আমাকে শেষ করতে হয় তাহলে এগুলো পড়ে রাখতে হবে। দেখো মেট্রিক পলিনোমিয়াল পেয়েছো? কিছুটা পরে আবার MATRIC মেট্রিক পলিনোমিয়াল লিখে দেবো? এটা নাম্বার একটু বলেন দিনি। আমার ওই বইয়ের আর্টিকেলটা বলুন, কত পয়েন্ট কত, এটা বললে মনে হয় সুবিধা হবে। 4.14 আমার বইতে, পেজ নাম্বার 200। ওরে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালের আগে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। কততে বুঝতে পারলাম না দাদা। ম্যাট্রিক পলিনোমিয়াল পেয়েছো? কোনো পাইনি দাদা। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কত? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যালি-হ্যামিল্টন থিওরেম। 200 পেজে আছে, 200 পেজ আমাদের। আমার বই 200 পেজ, তোমাদের বই অনেকের বই আলাদা হতে পারে। 200 পেজ আছে দাদা। হ্যাঁ 4.14 খুঁজলেই পাওয়া যাবে, 4.14। মেট্রিক পলিনোমিয়াল কি জিনিস একবার চোখ বুলিয়ে নিবে, ওখান থেকে কিছু পড়ার মতন নেই, শুধু কি জিনিস একবার দেখে নে। ক্যারেক্টারিস্টিক না আগের আর কিছু
না পড়তে হবে না, ওগুলো আচ্ছা আচ্ছা না ওগুলো পড়তে হবে না। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন খুব ভালো করে পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দেখি নাও সবাই। ক্যালি হ্যামিল্টন থিওরেম, ভিবিআই ওর স্টেটমেন্ট আর অঙ্ক। ক্যালি হ্যামিল্টন থিওরেমের স্টেটমেন্ট আর অঙ্ক পরীক্ষায় আসবেই, ওর থেকে কিছু একটা থাকার চান্স খুব হাই, 100 to the 50। হ্যালো এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড একটুখানি সিলেবাসটা দেখে নি। ইলেভেন টুয়েলভে কিচ্ছু বাদ নেই, ঠিক আছে। এই সিস্টেম অফ ইকুয়েশন তো 19 সিলেবাসে মেনশন করা আছে। Consistency and solution of a system of linear equations with not more than 3 variable, not more than 3, তার মানে 3 পর্যন্ত হবে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আছে। প্রবলেমস অনলি স্টেটমেন্ট অন ইলাস্ট্রেশন অফ ক্যালি হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে। তাহলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পড়তে হবে, ঠিক আছে। ডায়াগোনালাইজেশন কিন্তু নেই। আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর। তাহলে বুঝতে পারলে ডায়াগোনালাইজেশন আগে পর্যন্ত পড়তে হবে, ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স ওর আগে পর্যন্ত পড়তে হবে। আর কোয়াড্রেটিক ফর্ম পড়তে হবে, সেটা প্রথম দিন পড়িয়ে দিয়েছিলাম। কোয়াড্রেটিক ফর্ম কোথায় আছে? কোয়াড্রেটিক ফর্ম বলে ডায়াগোনালাইজেশনের পরে আছে, পড়িয়ে দিয়েছিলাম। তাহলে আমি পরের দিন র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স একটু বলবো, বলে এইগুলো দু একটা বলে কিন্তু যা হোক করে শেষ করে দেবো। খুব ভালোভাবে শেষ হবে বলে মনে হয় না, শুক্রবারে হয়তো আবার পড়াবো। দাদা পরীক্ষা কি কি হবে একটু গ্রুপে লিখে দিলে ভালো হয়। আচ্ছা তাহলে আমি এই পর্যন্ত মিটিং ক্লোজ করি নাকি? দাদা বিপ্লব বিপ্লব কি একটা একটা বলছিলি? বলছিল। হ্যাঁ বিপ্লব বল, আমি ভুলে গেছি। বিপ্লব বল। বলছি ওই ওই একটা অঙ্ক ছিল যে বলছে যে s ইকুয়াল টু x1 x2 ডট x100 বিলংস টু R100 এবার বলছে x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু ডট x2 তুই একটা কথা বলবো, তুই আমাদের পাঠাতে পারবি? হ্যাঁ পাঠাচ্ছি। ওখানে পাঠাক, আমরা একটু দেখি। হ্যালো গ্রুপে পাঠা, তাহলে সবাই দেখতে পাবে। আমরা একটু দেখি এখানে। হ্যালো হ্যাঁ বলো লিপিকা। বলছি রিয়েল কোয়াড্রেটিক ফর্ম করা লাগবে না? হ্যাঁ করতে হবে, করিয়ে দিচ্ছি আমি। ফার্স্ট ক্লাসে যেদিন পড়িয়েছিলাম তুমি তখন করিয়েছিলে, একটু ইয়ে দেখবে। ও আচ্ছা আচ্ছা তুমি ইউটিউব সার্চ করবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বলছি কোন চ্যাপ্টার বুঝতে পেরেছেন? পড়লে তো শেষ হচ্ছে না, যতটুকু টাইম পাচ্ছি। এবার মানে পুরো কমপ্লিট করে শেষ করবো না কিছুটা বাদ দিয়ে শেষ করে অন্য অন্য চ্যাপ্টার ধরবো? দিয়ে বলতে দেখো, তুমি বিশাল ডেপথে কনসেপ্ট নিয়ে ওরকম করতে গেলে এখন হবে না ঠিক। আবার দরকার তো কিছুটা আছেও সেরকম, অ্যালজেব্রা টপিকে তো এরকম আমার দরকারও আছে। অ্যালজেব্রা অ্যানালিসিস এই পার্টগুলো একটু ডিটেইলসে না পড়লে হয় না। যতটুকু টাইম পাচ্ছি পড়তে গেলে তো শেষ হচ্ছে না, তো সে অনেক দিন লেগে যাচ্ছে। হ্যাঁ তোমাদের টাইমটা তোমরা, আমি কিন্তু বেশিরভাগ জনই তোমরা যারা একটু পাওয়ার মতন ছিলে, যারা পড়াশোনা করতে সেই সময় আমি যাদের চিনতাম তোমাদের পড়াশোনা, তারা কিন্তু এখন যতদিন টিউশন পড়াবে আমি বারণ করতেও পারছি না। এবার এটা তোমাদের নিজেদের একটু এগুলো করতে হবে। এগুলো কি বলবো বলো তো, এগুলো বলার কিছু আমার নেই। তোমার চ্যাপ্টার তুমি পিওরের টপিকে তো একটু পড়তে হবে আলাদা। পিওরের টপিক তোমাকে একটু পড়তে হবে। তুমি অ্যাপ্লাইডের টপিক ধরো, তুমি পেয়ার অফ স্ট্রেট লাইন পড়বে। পেয়ার অফ স্ট্রেট লাইনে তুমি একবার থিওরি দেখে নিয়ে অঙ্ক করতেই পারো। তোমার আধ ঘন্টা লাগবে তোমার দেখে নিতে, ঠিক আছে? আধ ঘন্টা, জাস্ট আধ ঘন্টা লাগবে। হ্যালো আপনি তো বলছেন আধ ঘন্টা? হ্যাঁ দেখে নিয়ে 1 ঘন্টা লাগলো, নিয়ে তুমি অঙ্ক শুরু করতে পারবে। কিন্তু তুমি যদি বলো যে আমি গ্রুপ থিওরি পড়বো, তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা দিতে হবে, তার গ্রুপ থিওরি ভালো করে বুঝতে হবে। তুমি যদি বলো ভেক্টর শিফট করো, তার জন্য 2 ঘন্টায় হবে না, 2-3 দিন বসতে হবে তার জন্য মাঝে মাঝে।
টপিক কি তারা বলি আবার ভেক্টর 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 জিওমেট্রি পিছনে যদি একটা একসাথে পড়ো দুই পিছনে করতেই হবে ভুলে না, কারণ যাচ্ছি। সেটা হবে সেটা হবে, সময়টা অবশ্যই এনাফ নয়, এর মধ্যে দিয়ে করতে হবে। তাও পরীক্ষার প্রশ্ন দেখবে তোমাদের সহজই লাগবে, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা মেন ফ্যাক্টরে তো দাঁড়াবে। 11-12 এর জন্য কি অনেক কিছু বাড়তি আছে 9-10 থেকে? পুরো সিলেবাস যা আছে 11-12 এর, তোমরা যে অনার্সে পড়েছো তাই। না এই 9-10 এর সিলেবাস থেকে আলাদা না ওর জন্য? আলাদা বলতে 9-10 এ যেগুলো আছে সেগুলো বেশি বেশি পড়বে সব অনেকে জায়গাতে। বলছে যে 11-12 এ 9-10 এর তুলনায় 20% বেশি আছে সিলেবাসে। 20% না, আরো অনেক বেশি আছে, কিন্তু প্রশ্ন হারটা হবে 9-10 এ যে টপিক গুলো থাকবে সেইগুলো 11-12 বেশি বেশি প্রশ্ন থাকবে 11-12 থেকে, ঠিক আছে? কিন্তু সিলেবাস বিশাল বড় 11-12 19 পুরো অনার্সের সিলেবাস, কোনো কিছু বাদ নেই, আর এটা পাশের সিলেবাস। পাস করতে পারবো দাদা? দেখো তোমাদের অবস্থা এরকম, সবার অবস্থায় কম বেশি এরকম, সবাই যে বিশাল এই করছে তা না, তার মধ্যে তোমাকে লড়তে হবে, যতটা পারো লড়তে হবে, সব ভাবনা বাদ দিয়ে লড়তে হবে। এই বিপ্লবের অঙ্কের উত্তর দাও তোমরা। এটা কি 51 হবে দাদা না কি বলেন? দাঁড়া এটা কি লিখলাম 51, দাঁড়া এখানে লেখাটা একটুখানি 51। বিপ্লব ভালো অঙ্ক দিয়েছে। তুমি কটা স্বাধীনভাবে নিতে পারছো ভালো করে দেখো। দেখো প্রথম 50টা মেম্বারে তুমি হাতই বসাতে পারছো না, একজনকে স্বাধীনভাবে চুজ করতে পারছো। প্রথম যে 50টা মেম্বার আছে, প্রথম 50টা মেম্বার, এখানে দ্বিতীয় 50টা মেম্বার, প্রথম 50 জনের মধ্যে তো একজন সিলেক্ট করতে পারছো, আর বাকি সব একই, তাই না? একটাই তো সিলেক্ট করা যাচ্ছে। তুমি যদি x2 5 নাও, সবাইকে 5 নিতে হবে x50 পর্যন্ত। তুমি যদি x3 5 নাও, তাহলে বাকি কারোর চয়েস থাকছেই না, হলো? আর পরেরটাই কটা চয়েস থাকছে, পরের 50টার মধ্যে কটা চয়েস থাকছে? পরের 50টা 49 হবে দাদা। 49টা থাকবে, হ্যাঁ। পরের 50টার মধ্যে 49টা তুমি চুজ করতে পারছো, আর 50 নম্বরটা তুমি ধরো x51 মান জানো না, বাকিগুলোর মান সবাইকে ইচ্ছে মতো নিল, তাহলে x51টা তাই সেই মানটা পাবে। তুমি x52 x53 x50 x100 যা মান দেবে সেইগুলোর ভিত্তি করে x51 পাবে, তাহলে যে কোনো একটার মান বাকি সবারগুলো দিয়ে বেরোবে। তাহলে স্বাধীন কি, ওখানে টোটাল জিনিস কটা ভেরিয়েবল আছে, x51 থেকে x100 পর্যন্ত কটা টোটাল ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে 50টা। 50টা ভেরিয়েবলের মধ্যে 49টা ভেরিয়েবল স্বাধীন। 50 নম্বর কোনো একটা 49টা জিনিসের মান দিলে 50 নম্বর মানটা চুজ করতে পারছো না। তুমি x51 থেকে x100 মধ্যে যে কোনো 49টা জিনিসের মান বলো, তাহলে আর একটা মান পেয়ে যাচ্ছে। তাহলে তুমি স্বাধীন কটা, 49টা জিনিস স্বাধীন, আর এখানে একটা জিনিস স্বাধীন, তাহলে ডাইমেনশন কত হবে? পঞ্চাশ হবে। 50টা জিনিস এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা হলো কিভাবে, একটু 50টার মধ্যে সব জিরো প্রথম বলে 50টার মধ্যে একটা কি হলো, তুই যদি x1 এর মান 5 নিস, x2 এর মান অন্য কিছু নিতে পারবি? ও তাও না, ঠিক আছে x3 এর মান অন্য কিছু নিতে পারবি, তাহলে কোনো একটা চুজ করতে পারবি। আর ওখানে কি কোনো 49টা চুজ করতে পারবি, আর বাকি আর একটা সেই বাকিদের দিয়ে তৈরি হবে, ঠিক আছে? তাহলে রাখি এই পর্যন্ত।